ওর জানতো মনির আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে বুঝে যাই কিছু একটা তালগোল পাকাচ্ছ তোমরা। নাজমুল তোমাদের উপর নজর রাখে, জানতে পারি তোমরা ঢাকায় ফিরে যাচ্ছ। আঙ্কেলকে তৎক্ষণাৎ ঘরোয়াভাবে বিয়ের ব্যবস্থা করতে বলি। এখন মনি আমার। কথাটা বলে ঘাড়ে হাত রাখে, তারপর আবার কণ্ঠে কাঠিন্য ভাব ফুটিয়ে বলে, তোমরা মনির ফ্রেন্ড, জানি ওর ভালোই চাইবে, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে মনি কোনো সমস্যার সম্মুখীন হয়। নেক্সট টাইম মনিকে আমার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করলে পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা নিশ্চয়ই বলতে হবে না তোমাদের। মাইন্ড ইট। লাস্টের বাক্যটুকু এক ভ্রু উঁচু করে বলল। গাড়িতে উঠে বসে। নাজমুল পাশের সিটে বসলো। গাড়ি চালানোর আগে কাজ নামিয়ে ওদের উদ্দেশ্যে বলল, কাল আমাদের বিয়ের অনুষ্ঠান বড় করে করা হবে, তোমাদের দাওয়াত রইল। আর হ্যাঁ, চাইলে এসব তোমাদের ফ্রেন্ড মনিকে জানাতে পারো, আমার কোনো আপত্তি নেই। মনি হয়তো জানেও না আমার সঙ্গে তার বিয়ে হয়েছে, জানিয়ে দিও তোমরা। কথাটা বলে নজর সরিয়ে নিয়ে হাতের ইশারায় গাড়ি চালাতে বলে নাজমুলকে। জায়ানের গাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জায়ানের কঠিন বাক্যগুলো তাদের বুঝতে অসুবিধা হয়নি। এটাও বুঝেছে জায়ান ওদের ইনডাইরেক্টলি ওয়ার্ন করেছে। নীলম রেগে হাত মুঠ করে শুধালো, এরকম একটা লোকের সঙ্গে মনির বিয়ে হয়েছে ভাবে রাগ হচ্ছে প্রচুর। আমাদের কাছ থেকে মনিকে সরিয়ে নিতে চাইছেন তিনি। যা হয়ে গেছে গেছে, এসব না ভেবে মনিকে গিয়ে সব খুলে বলি চল। বেচারি প্রচুর কষ্ট পেয়েছে। পাবেই না কেন? আঙ্কেল এটা ঠিক করেনি। অ্যাটলিস্ট মনিকে জানাতে পারতো বিয়ের কথা। মনির কাছে চল, সময় নষ্ট না করে। দেরি না করে ভেতরে এলো। এসে মনিকে ড্রয়িং রুমে দেখতে পায়নি। তারা মনির রুমের দিকে ছুটে আসে। দেখে মনি সব গহনা সাজসজ্জা নষ্ট করে ফেলেছে। জাহানুর বেগম মনিকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠতে পারছে না। চিল্লিয়ে চিল্লিয়ে বলছে কেন তাকে তারা না জানিয়ে বিয়ে দেওয়া হলো। রীতিমতো সেখানে কিছু মেহমানও উপস্থিত হয়েছে। মুফাজ্জল হোসেন বন্ধুদের সেখানে রেখে মেহমানদের চলে যেতে বললেন। ওদের সামনেই তিনি বললেন, এভাবে চেঁচিয়ে আমার বাকি মান সম্মানটুকু ক্ষয় করো না। যা হয়েছে তোমার ভালোর জন্যই হয়েছে। অনেক আগে থেকে জায়ানের সঙ্গে তোমার বিয়ে ঠিক করার ছিল। তুমি জানতে আর কোনো প্রকার পাগলামি করতে না পারো, তার জন্যই বিয়ে হয়েছে তোমাদের। জায়ান নাম শুনে মনি আগেই থমকে গেছে। বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় সে। চারদিক থেকে বিস্ময় হতবিহ্বল ঘিরে ধরেছে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, জায়ান? হ্যাঁ, জায়ান, যাকে কাল প্রপোজ করেছো সেই জায়ান। মনে যেন দমে গেল। শরীর প্রচন্ড হালকা অনুভব হচ্ছে। চোখের সামনে জায়ানের রাগী মুখশ্রী ভেসে উঠে। আস্তে ধীরে বিছানার নিকট গিয়ে বসে পড়ে। মুফাজ্জল হোসেন মেয়েকে এত হতভম্ব হতে দেখে নীলমদের উদ্দেশ্যে বলল, সামলাও তোমার বন্ধুকে। জাহানুর, চলে এসো। বলেই তিনি বেরিয়ে গেলেন। জাহানুর বেগম মেয়ের দিকে করুণ নজরে তাকিয়ে রুম ত্যাগ করলেন। তারা এগিয়ে আসে মনির দিকে। দুপাশে তিনজন বসে। নীলম মনির সামনে হাঁটু গেড়ে বসে। হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নরম স্বরে বলল, তোকে কিছু বলার আছে দোস্ত। মনি প্রতি উত্তরে নীরব। নীলম জায়ানের বলা সব কথা জানায়। মনি চুপ করে শুনে। শেষে নীলম মনিকে আশ্বাস দিয়ে বলল, জান ভাই কেমন, তুই জানিস মনি এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই কোনো প্রকার পাগলামি করিস না প্লিজ। নিজের কথা না হলে একবার আঙ্কেলের কথা মাথায় রাখিস। জায়ান ভাইয়ার আগে মানুষ হলেও সে তোকে ভালোবাসে, এটা সত্যি। তুই ভাইয়াকে ভালোবেসে তোর মতো বানিয়ে নিবি, তাহলেই হবে। আমি একটু একা থাকতে চাই। আচ্ছা। বলেই নীলম মনির হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। একে একে বেরিয়ে যায় তারা। মনি দরজা বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রয়। পরপরই ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। মনে পড়ে জায়ানের ফাঁস চুম্বন, তার রাগান্বিত আদল, ঠোঁটের বাঁকা হাসি। রাগের দু হাতের মুঠোয় লেহেঙ্গার ওড়না খামচে ধরে মনি। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ায়, দেখবো আপনি আমাকে কিভাবে সহ্য করেন। জায়ান বিয়ে করছে ড্যাড। জানি, বলে বলে তোমাকে ঢোল পেটাতে হবে না। এখন কি করব ড্যাড? ওদের রাজশাহী আসে অপেক্ষা করতে হবে। ওখানে গিয়ে তো কিছু করতে পারলে না। সময় পেলাম কই, এর আগেই তো চলে গেল। কখন গিয়েছে দেখিনি। গাধা কোথাকার, তোমাকে বেড়াতে পারেনি সেখানে। ঝাড়ি দিচ্ছ কেন ড্যাড? এখানে আমার ভুল কোথায়? তোমাকে পাঠানোই ভুল হয়েছে।
বাকি কাজ আমি লোক দিয়ে করাবো, তোমাকে প্রয়োজন হবে না। বলে তিনি ড্রয়িং রুম ত্যাগ করলেন। মাহিদ রাগে ফোঁসফোঁস করছে। বাবার কাছ থেকে অপমানসূচক কথা তার ইগোতে লেগেছে। দুপুর বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। জায়ান মনির সঙ্গে দেখা করতে আসেনি। সে আগেই জানিয়ে দিয়েছে কাল সেন্টারে দেখা করবে। কিছুক্ষণ আগে জায়ানের বাবা মা এসেছে। মনিকে দেখে তারা ভীষণ খুশি। তাদের বন্ধুত্ব শক্তপোক্ত হয়েছে, নতুন সম্পর্ক তৈরি হলো। এত সুখের মাঝে মনি শুধু নীরব শ্রোতার ভূমিকা পালন করেছে, বিনিময় মিথ্যে হাসি প্রদান করেছে। সকলের চোখে এটা এড়ালেও জাহানুর বেগমের চোখে বিষয়টি তীরের মতো বিঁধেছে। আসলে সে নিজেও চায়নি তার মেয়ের এত দ্রুত বিয়ে হোক। এই বাড়িতে শুধু একদিনের মেহমান হয়ে আছে তার মেয়ে। ভাবতেই বুক ভার অনুভব করেন তিনি। মৃদুল বোনের পাশে বসে রয়েছে, সেও বোনের বিয়েতে মহা খুশি। এত কোলাহল মনির সহ্য হচ্ছে না দেখে উঠে রুমে চলে আসে। টানা 3 ঘন্টা যাবৎ সেখানে পুতুলের ন্যায় বসেছিল। দরজা লাগিয়ে শাড়ি টেনে খুলে কেঁদে ফেলে। বিছানার সঙ্গে মাথা ঠেকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। রাগ কষ্টগুলো তাকে চেপে ধরেছে। তার জীবনের স্বাধীনতা হারিয়ে ফেলতে বসেছে। মনে হচ্ছে যেন কোনো পাখির খাঁচায় অতি দ্রুত বন্দী হতে যাচ্ছে। হঠাৎ পরপর ফোনের টোন 2 বার বেজে ওঠে। বিছানার উপরে হাত দিয়ে ফোন নিয়ে দেখে জায়ানের মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, আজ তোমার সঙ্গে দেখা করব না। যত পারো রাগ জেদ কেঁদে বিসর্জন দাও। আমার কাছে আসলে কাদার সুযোগটুকু পাবে না, কেননা অতি দ্রুতই তোমাতে বিলীন হতে যাচ্ছে। জায়ান, গুড নাইট জানেমান। সজোরে ফোন ছুড়ে দেয় বিছানায়। রাগে দুঃখে হাউমাউ করে কাঁদে মনি। বেশ ধুমধাম করে বৌভাতের আয়োজন করা হয়েছে। দু পরিবারের সকলে খুশি। চারিদিকে মেহমান গিজগিজ করছে। তমা, নীলম, তারানা, মিনা কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হয়েছে। মনি স্টেজের উপর বসেছিল। মনের হাসি খুশি মুখখানা দেখে তারা একটু কনফিউজড। অতি বন্ধুসুলভ আচরণ করছে সবার সঙ্গে। ওর বন্ধুরা এগিয়ে গিয়ে সাক্ষাৎ করে। তখন আশেপাশে সকলে চলে যায়। মনি স্বাভাবিকভাবে হেসে জিজ্ঞেস করে, কেমন আছিস তোরা? একে একে সবাই ভালো, আলহামদুলিল্লাহ বলে উত্তর দেয়। মনিকে জিজ্ঞেস করার আগে সে চটপট হেসে উত্তর দেয়, আমি ভালো আছি, দেখতেই তো পাচ্ছিস। সত্যি? সব ভালো ভালো নয়, কিছু ভালো অজান্তেই পীড়া দেয়। মনি হাসি খুশি মুখে বলল। কথাটা শুনে ওদের চেহারার রং ফ্যাকাশে হয়ে আসে। মুখ খুলে কিছু বলার আগ্রহ দেখায় না। জায়ান দূর থেকে তাদের লক্ষ্য করে। নাজমুলকে বাকি দায়িত্ব বুঝিয়ে দিয়ে এগিয়ে আসে তাদের নিকট। ওদের উদ্দেশ্যে হাই বলে মনির পাশে বসে। জায়ানকে দেখে ওদের কথা বলার ইচ্ছে মরে যায়। নীলম বিয়ের জন্য শুভকামনা জানিয়ে নেমে যায়। ওরা 3 জনও নীলমের সঙ্গে নামে। মনি নীরব হয়ে বসে রয়। জায়ান মনির কানের কাছে মুখ নিয়ে কিছু বলার আগেই ওর কাজিনরা চলে আসে ছবি তুলতে। জায়ান থেমে যায়। সন্ধ্যার দিকে বিদায় দেওয়া হয় ওদের। মাজেদ এহসানের আলাদা একটি ফ্ল্যাট রয়েছে বনানীতে। মাঝে মধ্যে তারা এখানে এসে থাকেন। তারা সেই বাড়িতে মনিকে নিয়ে আসা হয়। আকলিমা বেগম ছেলের বউকে বরণ করে নেয়। যেহেতু তার কোনো মেয়ে নেই, তাই তাকেই বউকে বাসর ঘরে দিয়ে আসতে হয়। বিছানায় বসিয়ে মনির হাত ধরে তিনি বললেন, আমার একটি মাত্র ছেলে, তুমি ওর অর্ধাঙ্গিনী। আমার পর তুমিও ওকে দেখে রাখবে। তোমাকে আমার ছেলের সম্পূর্ণ দায়িত্ব দিলাম। কখনো জয়ানকে কষ্ট দিও না, ও তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে। এখানেও নীরব শ্রোতার ভূমিকা পালন করে মনি। তিনি আরও অনেক কিছু বলেন, তাদের পরিবারের সকল বিষয়ে খুঁটিনাটি জানায়। তারপর ফ্রেশ হবার জন্য মনিকে একা রেখে চলে যায়। মনি তার যাওয়ার দিকে তাকিয়ে বললেন, বাবা মা কত ভালো, আর ছেলে হয়েছে একটা পান্ডা খাটাস। বলেই রাগে মাথার ঘোমটা ফেলে দেয়। ট্রলির ভেতর থেকে সব জামা কাপড় বের করতে শুরু করে। সেইগুলো সব ফ্লোরের খাটের উপর ছড়িয়ে রাখে। জায়ানকে জ্বালাতন করার জন্য মনির নতুন শখ বলা যায়। আকাশি রঙের একটি ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলল। জায়ান ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। রুমের অবস্থা 12টা থেকে 13টা দেখে মেজাজ তুঙ্গে উঠে যায়। তবুও নিজেকে শান্ত করে। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পেয়ে
বুঝতে পারে মনি শাওয়ার নিচ্ছে। ফোন রেখে বিছানায় বসে মনের জন্য অপেক্ষা করে। বের হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, এসব কি? আসলে একটা জিনিস খুঁজতে খুঁজতে কাপড় চোপড় এলোমেলো হয়ে গেছে। সব ঠিকঠাক করো। আমি প্রচুর টায়ার্ড। নো টক, গুছাও। চেঁচিয়ে বলল। মনি মৃদু ভয় পেয়ে যায়, গাল ফুলিয়ে কাপড় চোপড় গুছাতে আরম্ভ করে। জায়ান 2 হাত বগল ধাবা করে দাঁড়ায়। মনির মাথায় টাওয়াল পেঁচানো ছিল, সেটা খুলে বিছানায় ছুঁড়ে দেয়। জায়ান টাওয়াল তুলে মনির কাছে এগিয়ে আসতে নিলে মনি দূরে সরে বাধা দিয়ে বলল, আসবেন না। হোয়াই? আছে আমার। কি? ভ্রু আরো বাকিয়ে বলল জায়ান। মনি লজ্জায় ঘুরে দাঁড়ায়। ফোন টেবিলের উপর থেকে জায়ানের নাম্বারে টেক্সট পাঠায়। জায়ান টেক্সটটি পড়ে। লেখা ছিল, আবার পিরিয়ড হয়েছে। ফোনের স্ক্রিন থেকে নজর সরিয়ে মনির পিঠের দিকে বিরক্ত নিয়ে তাকায়। ফোন বিছানায় রেখে সজরে মনির দিকে এগিয়ে যায়। সামনে এসে দাঁড়িয়ে বলে, আমি কিছু করতে চাইছি না, জাস্ট তোমার চুল মোছাতে চেয়েছি। আমি করে নিব, দেন। রেস্ট নাও, আম্মুকে পাঠিয়ে দিচ্ছি। 1 মিনিট। তোমার কি পেটে ব্যথা করছে? মনি জোরে জোরে মাথা উপর নিচ দোলায়, যার উত্তর হ্যাঁ। জায়ান কিছু না বলে প্রস্থান করলো। মনি বাঁকা হেসে মুখ ভেঙচি দেয়। আসলে এগুলো তার বাহানা মাত্র। কাল জায়ানের বলা তোমাতে বিলীন কথাটা মনির এখনো মনে আছে, সেই জন্যে মিথ্যে বলা। তবে সে দমে যায়। এভাবে কতদিন মিথ্যে বলবে সেটা তার জানা নেই। কিছুক্ষণ পর আকলিমা বেগম মনির জন্য খাবার নিয়ে আসে। নিজের হাতে ওকে খাইয়ে দিয়ে ঘুমানোর নির্দেশ দেয়। মনিও শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি ভাব থাকায় ঘুম চলে আসে চোখে। দ্রুত ঘুমিয়ে যায় মনি। 8টার দিকে মনির ঘুম ভাঙে। ঘুম জড়িত চোখে জায়ানকে সোফায় বসে কিছু পেপার ঘাটাঘাটি করতে দেখে। উঠে বসে গায়ে সোয়েটার পরে নেয়। নিরুত্তর থেকে মনি বিছানা থেকে নামে। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আকলিমা বেগম মনিকে নিয়ে নিচে আসে। জায়ানও উপস্থিত হয়। দুজন পাশাপাশি বসেছে। আপাতত মেহমান কেউ নেই। তারা 4 জন উপস্থিত আছে ডাইনিং টেবিলে। আর কিছু সার্ভেন্ট। মাজিদ এহসান খাবার খেতে খেতে বললেন, হানিমুনে কোথায় যেতে চাও জায়ান? কথাটা শুনে সঙ্গে সঙ্গে মনি বিষম খায়। মাজিদ এহসান জায়ান মনির দিকে উৎসুক দৃষ্টিতে তাকায়। আকলিমা বেগম উঠে এসে মনির পিঠে হাত বুলিয়ে পানি এগিয়ে দেয়। জায়ান কিছুটা বিরক্ত বোধ করে। মাজিদ এহসান তাড়া দিয়ে বলল, আহা, পানি দাও বেশি করে। দিচ্ছি তো। খাওয়ার সময় কথা না বললে কি হয় শুনি? আমি বললামই বাকি বকছ যে। কোথায় যাবে হানিমুনে সেটা ওরা ঠিক করবে, তোমাকে বলতে হবে কেন? আমাদেরও তো একটা মতামত আছে নাকি? সব বিষয় মতামত খুঁজতে যেও না, কিছু তো সরম ভরম রাখো। তিনি আর কিছু বললেন না। মনি একটু স্বাভাবিক হলো। জায়ান কিঞ্চিত রাগ নিয়ে চুপচাপ খেয়ে যাচ্ছে। মনি স্বাভাবিক হওয়ার পর বলল, আব্বু, হারিমনে বাহিরে দেশে গেলে কেমন হয়? কথাটা বলতে বলতে জায়ান মনির 1 হাত শক্ত করে চেপে ধরে, যাতে এবার আর বিষম খেতে না পারে। মনি আর চোখে জায়ানকে দেখে নেয়। মুখ চুপসে গেছে তার। লজ্জা এসে জড়ো হয়েছে আদলে। যেতে পারো, তবে মনের পাসপোর্ট করতে সময় লাগতে পারে। তার চেয়ে বরং দেশের কোথাও যাও। কোথায় যাওয়া যায় বলো? আমি বলি কি, তোরা রাঙামাটি যা। শাশুড়ির কথা শুনে মনে যেন কিছুটা অপ্রস্তুত হলেন। একটু আগে তিনি নিজেই সরম্বরমের কথা জানিয়ে এখন নিজেই বলা শুরু করেছে। অবাক বিষয়। মনি হাত ছাড়ানোর জন্য মোচড়াতে থাকে। জায়ান আরো শক্ত করে ধরে রেখে বলল, রাঙামাটি ডান, তোমরা চলো আমাদের সঙ্গে। চলো, এই সুযোগে ছেলের সঙ্গে দ্বিতীয় হানিমুন সেরে আসি। মনির লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। যাবে কি না? আরে না, তোরা যা। তাহলে আমরা সামনের সপ্তাহে যাওয়ার প্রস্তুতি নেই, কি বলো? নাও, তার আগে বাকি কাজগুলো গুছিয়ে নিও, ওকে? তুমি আমার ইগনোর করছো কেন সিমরান? নীলম কিছুটা উত্তেজিত হয়ে প্রশ্ন করলো তার গার্লফ্রেন্ড সিমরানকে। সিমরান কপট রাগ নিয়ে বলল, জানো না কেন? না, জানতে চাই। তুমি তোমার মেয়ে বন্ধুদের সময় দাও, ঘুরতে যাও, আর আমাকে মিথ্যে বলো কেন? মিথ্যে বলার প্রয়োজন কি নীলম? তুমি রাগ করবে দেখেই বলি না। আমার রাগে তোমার কি আসে যায়? তুমি তো তোমার মন মতোই চলছো। আমি যে তোমার গার্লফ্রেন্ড এটা তো মনেই হচ্ছে না। ভুল বুঝলে না আমায় সিমরান, আমি সত্যিই তোমাকে হার্ট করতে চাইছিলাম না, তাই। আমি ব্রেকআপ চাই। হোয়াট?
তুমি কি পাগল হয়েছো? সুস্থ মস্তিষ্কে বলছি আমি ব্রেকআপ চাই। এমন করো না সিমরান, আমি তোমাকে সত্যি ভালোবাসি, ব্রেকআপ করতে চাই না। যে সম্পর্কে মিথ্যের বসবাস সে সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব নয়। সিম। বাকিটা বলার আগে মনি নীলমকে সরিয়ে সিমরানের মুখোমুখি হয়ে দাঁড়ায়, তেজি কণ্ঠে বলে, তোর মতো ছোট মনের মেয়ের মুখে এটা মানায় না। হোয়াট? ঠিকই শুনেছিস। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আগে বিশ্বাস দরকার। তুই তো নীলমকে বিশ্বাস করিসই না। ভালোবাসার কথায় পরে আসি। নীলম তোর জন্য আমাদের সঙ্গে কোথাও যেতে চায় না, আমরা ফোর্স করি। অবশ্যই এতে ওর লাভ হয়েছে। ওর অন্ধ ভালোবাসার মানুষটির আসল রূপ ধরা পড়েছে। মনি, একটু বেশি বলছো কিন্তু। রাখ তোর বেশি কম। আমি বলি শোন, তুই কি ব্রেকআপ করবি? আমি তোর সঙ্গে নীলমের ব্রেকআপ করালাম। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই। যা সর। কথাটা শেষ করে নীলমের হাত ধরে টেনে নিয়ে গেল মনি। সিমরান করুণ চোখে তাকিয়ে আছে। নীলম মনিকে দেখছে, শুধুই অবাক হয়ে দেখছে। মনি আজ ভুলভ্রান্তি বুঝিয়ে দিল, সম্পর্কের আসল কারণ দেখিয়ে দিল। চোখ খুলে তাকায় নীলম। এতক্ষণ সে অতীতের একটি ঘটনা মনে করেছে। সেদিনের পর থেকে অজান্তে মনি নীলমের মনে জায়গা করে নিয়েছে। মনিকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে। মনিকে জ্বালানোর জন্য একটি মেয়ের সঙ্গে ফেক রিলেশনে গিয়েছে। এতে করে মনি একটু হলেও বুঝতে পারে, কিন্তু মনির মনে নীলম এমন কোনো অনুভূতি অনুভব করেনি। মনি শুধু বন্ধু হিসেবে চেয়েছে ওকে। পিকনিকে যাওয়ার কথা শুনে সবার চেয়ে নীলম বেশি খুশি হয়েছিল। ভেবেছিল এই কদিন মনির কাছাকাছি থাকতে পারবে। নিজের ফিলিংসকে এমনভাবে চাপিয়ে রেখেছিল কেউ কখনো টেরও পায়নি সেটি। সেদিন চেয়েছিল তার এই ফিলিংস মনির কাছে প্রকাশ করবে, ভালোবাসার কথা জানাবে, কিন্তু মাঝখানে জায়ান এসে বাধা সৃষ্টি করে। জায়ানের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু হলো না। এখন মনি জায়ানের ওয়াইফ। কিছুতেই নীলম মেনে নিতে পারছে না। বুক যেন তার ভার হয়ে আসছে। গ্যালারিতে থাকা মনির ছবিগুলো জুম করে দেখতে থাকে। বন্ধুত্ব নষ্ট হবে ভেবে এতদিন সে ফিলিংস দমিয়ে রেখেছিল, আজ তাকে পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছে। দুঃখে বক্ষের সঙ্গে ফোনটি চেপে ধরে সে। তোমার কি যখন তখন বিষম খাওয়ার রোগ আছে নাকি মনি? না। তবে কেন আব্বুর মুখে হানিমুনে যাওয়ার কথা শুনে বিষম খেলে? বিষম কি ইচ্ছে করে যায় মানুষ? হঠাৎই বিষম গিয়েছি। রিয়েলি একটা কথা বলো। বলতে বলতে এগিয়ে আসে মনির দিকে জায়ান। মনি পেছনে সরে গিয়ে চোখ পিটপিটিয়ে কোমল স্বরে বলল, জি বলুন। তুমি আমাকে ভয় পাও? না তো। সত্যি? মনি দ্রুত নাসূচক মাথা ঝাঁকালো। জায়ান স্মিত হেসে কানের কাছে মুখ নিয়ে বলল, একদিন ঠিকই বিলীন হব তোমাতে, আটকাতে পারবে না তুমি। কথাটা শুনে মনির সর্বাঙ্গ দুলে উঠল। শক্ত হয়ে খিটিমিটি দিয়ে দাঁড়ায়। জায়ান রুম ত্যাগ করে। মনির শরীর এখনো কাঁপছে, কোনো এক অজানা অনুভূতির রেশে। পরপরই দীর্ঘশ্বাস টেনে বুকে হাত রাখলো। ফোনের রিংটোন শুনতে পেল। স্ক্রিনে তাকিয়ে আম্মু নামটি লেখা দেখে অভিমান এসে জড়ো হয় বক্ষে। ফোন সেভাবে রেখে চলে আসে শাশুড়ির কাছে। তিনি কাপড় চোপড় ভাঁজ করছিলেন। মনিকে দেখে খুশি হয়ে ভেতরে আসতে বললেন। তার পাশে বসিয়ে বললেন, হ্যাঁ চলে গেছে। দেখো একাকী অনুভব করছো, তাই তো আমি আছি তো খোশ গল্প করার জন্য। তেমন কিছু নয় আম্মু। আচ্ছা বুঝেছি। শোনো, জায়ানের পছন্দ অপছন্দ কিছু কথা বলি তোমাকে। জি আম্মু বলুন। জায়ান বিরিয়ানি পছন্দ করে, আর আলুর চিপস। সবচেয়ে অপছন্দের খাবার মূলা। এছাড়া টুকিটাকি সব কিছুই খায়। কোনো কিছুতে ভয় পায় সে। হ্যাঁ, জায়ান টিকটিকিকে প্রচুর ভয় পায়। টিকটিকি? হ্যাঁ, প্রায় ঘরে টিকটিকির তাড়ানোর ওষুধ দেওয়া হয়। ও, তুমি আবার এই সব ভয় পাও নাকি? না আম্মু। জায়ান বল, তুমি নাকি অর্ধেক কথা বলো? কই, এখন তো পুরো কথাই বলছো। এখন আর বলি না আম্মু। আব্বু কোথায় গিয়েছে? কোন সভায় যেন গিয়েছিল। ও। বউ শাশুড়ি অনেকক্ষণ গল্পগুজব করে। মনি আকলিমা বেগমের কথাবার্তায় বুঝতে পারে তিনি খুব ভালো মনের মানুষ। তাদের দুজনকেই ভালো লাগে মনির, শুধু জায়ান ছাড়া। মনি জায়ানের দুর্বল পয়েন্ট জানতে পেরে প্রচুর হ্যাপি। এবার তাকে জব্দ করা যাবে ভাবছে সে।
কই গো শুনছো? মনি আমার ফোন ধরছে না। আমার ফোনও ধরছে না মনির মা। আবার কেন রাগ করলো মেয়ে আমার? বুঝলি কেন? বিয়ের জন্য। যাক, গোবরে মাথায় বুদ্ধি হলো তবে। কি বললে? বলছি ওর শ্বশুরের নাম্বারে কল দাও। তার নাম্বার তো নেই। জানের নাম্বারটি দাও আমাকে। বলছি ওঠাও। জায়ানের নাম্বার ফোনে তুলে কল দিলেন তিনি। জায়ান বক্তব্য দিচ্ছিল। ফোন বাজার ফলে নাজমুল ফোন পিক করে দূরে গিয়ে বার্তাটি বলেন। তিনি ততক্ষণাৎ আকলিমার নাম্বারটি চাইলে তিনি পরে দেবে জানিয়ে ফোন রেখে দেয়। কিছুটা হতাশ হয় জাহানুর বেগম। নতুন বাড়ি নতুন সংসারে নিজেকে মানিয়ে নিতে পেরেছে কিনা এটা ভেবে তিনি নিশ্চিন্ত হয়ে আছেন। পিলে কি? না, জানের অ্যাসিস্ট্যান্ট পরে দিবে বলে ফোন রেখে দিল। তাহলে ওয়েট করো। হতাশ জড়িত কণ্ঠে বলল। 2টার দিকে একজন ডেলিভারি বয় একটি পার্সেল দিয়ে যায়। মনি সেটি নিয়ে সবার আড়ালে রুমে ফিরে। পার্সেলটি দেখে মনি নিজে হেসে লুটুপুটি খাচ্ছে। জায়ান ও মাজিদ এহসান বাড়িতে পৌঁছায় একসঙ্গে। রুমে প্রবেশ করে মনিকে শান্ত ভঙ্গিতে বিছানায় বসে থাকতে দেখে জায়ান। নজর সরিয়ে শার্টের বোতাম খুলতে আরম্ভ করলে মনি বাহিরে যেতে নেয়। জায়ান পথরোধ করে। দরজায় সিটকিনি লাগিয়ে মনির সামনে সোজা হয়ে দাঁড়ায়। মনি ভ্রু কিঞ্চিত বাঁকিয়ে তাকায়। জায়ান একটু কাছে এগিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, বোতাম খোলো। মনির বিরক্তিতে কপাল গুছে আসে। খুব বলতে ইচ্ছে করছে, হাত কুইরা রোগে ধরেছে, কিন্তু বলতে আর পারল কই। মুখের কথা ভেতরে সীমাবদ্ধ। অনিচ্ছা সত্ত্বে নজর সরিয়ে বোতাম খুলতে আরম্ভ করে। জায়ান মোহিত নজরে মনিকে পর্যবেক্ষণ করছে। সব বোতাম খুলে সরে যায় মনি। জায়ান মনির কোমরে হাত রেখে কাছে টেনে নেয়। নাক দিয়ে গালে স্লাইড করে বলল, দূরে যত পালাবে তত কাছে টেনে নিব জান। দেখুন আমার কিন্তু। বলে থেমে যায়। বাকি অবশিষ্ট কথা জায়ান পূর্ণ করে। বলতে হবে না। গালে চুমু এঁকে ছেড়ে দেয়। হাতার বোতাম খুলতে খুলতে বলল, এখন তুমি ঠিক আছো? মানে পেটে ব্যথা এখনো আছে? না। খেয়েছো? না। নিচে যাও, আমি আসছি। মনি নিরুত্তর থেকে রুম ত্যাগ করলো। জায়ান তোয়ালে গলায় পেঁচিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। ওড়না দিয়ে জায়ানের চুম্বন করা স্থান মুছে নিচ্ছে মনি। বিড়বিড় করে আওড়াতে আওড়াতে নিচে নামে। নীলম মনমরা হয়ে বসে আছে তার কক্ষে। সালমা বেগম খাবার নিয়ে ছেলের রুমে এলেন। ছেলেকে এমন উদাসীন দেখে প্লেট পাশে রেখে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোর? আমি হারিয়ে ফেলেছি আম্মু। মনিকে? হ্যাঁ। ওর বিয়ে হবে সেটা আগে জানতি না তুই? না আম্মু, আমি জানতাম, কখনো ঢাকায় ফিরতাম না। ওকে নিয়ে অনেক দূরে চলে যেতাম। জীবনে এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়, অনেক সময় তাদের ভুলে যেতে হয়। আমি ওকে এখনো চাই আম্মু। ছেলের পাগলের প্রলাপ শুনে তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি কোমল স্বরে বললেন, খেয়ে নে। নীলম বুঝতে পারে তার মা প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে, তাই চুপ রয়ে যায়। রাতে মনি বিছানায় শুয়ে ফোন টিপছে। ঘড়িতে তখন 11টা ছুঁই ছুঁই। জায়ান কিছু পেপারে লেখালেখি করছে। ডিনারের পর থেকে শুরু করেছে লেখালেখি, এখনো অবধি চলছে। মনির তাতে মাথা ব্যথা নেই। শুধু এটা ভাবছে আজকে এই রুমে ঘুমাবে নাকি অন্য রুমে। শাশুড়ির কাছে শুনেছে কাল নাকি পাশের কামরাতে শুয়েছিল। ঝগড়া হয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করে বসলো। মনে উত্তরে না সূচক জবাব দেয়। ততক্ষণাৎ আর কিছু বলতে পারে না। আর চোখে কয়েকবার জায়ানের দিকে তাকিয়ে দেখে মনোযোগ দিয়ে কাজ করছে তো করেই যাচ্ছে। মনি ফোন রেখে ঘুমের ভান ধরে। আধা ঘন্টা পর জায়ানের কাজ শেষ হয়। মনির দিকে তাকিয়ে দেখে ঘুমিয়ে গেছে। সব কাগজগুলো গুছিয়ে রেখে পরে ঘুমাতে আসে। কম্বল সরিয়ে বিছানায় বসতে তড়াক হয়ে দাঁড়িয়ে যায়। জলজান্ত টিকটিকিকে বেডে দেখে চোখ মুখ গুছে আসে জায়ানের। ভয় রাগ চেপে ধরে তাকে। এক প্রকার চিল্লিয়ে মনিকে ডেকে তুলে। মনি হকচকিয়ে উঠে বসে পিট পিট করে জায়ানের দিকে তাকায়। জায়ান রাগ নিয়ে মনিকে বিছানার দিকে ইশারা করে। মনি অনুসরণ করে তাকিয়ে টিকটিকি দেখতে পায়। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জায়ানের দিকে তাকিয়ে মুখে হাত রেখে ফিক করে হেসে দেয়। হাসি আসে, ধীরে চওড়া হতে আরম্ভ করে। মনির হাসি দেখে জায়ান ক্ষুব্ধ চোখে তাকায়। মনি হেসে হেসে বলে, টিকটিকি ভয় পায়। আরো জোরে জোরে হাসতে শুরু করে। জায়ানের নাকের ডগা ফুলে যায় রাগে। খেয়াল করে দেখে টিকটিকি আসলে নকল, মানে প্লাস্টিকের। খেপে বলল, তুমি জানলে কি করে?
আর এই প্লাস্টিকের টিকটিক এখানে আসলো কিভাবে? আমি কি জানি? তুমি জানো না? হুম। একজন সার্ভেন্ট বলল তুমি নাকি অনলাইনে কিছু এনেছো, সেটা কি এই প্লাস্টিকের টিকটিকি ছিল? না, একদমই না। মিথ্যে বলছো। পরে মনির দিকে এগিয়ে আসতে নিলে মনি খাট থেকে নেমে দরজা খুলে দৌড়ে শ্বশুর শাশুড়ির রুমের দিকে এগিয়ে যায়। জোরে জোরে করাঘাত করে ডাকতে থাকে তাদের। শব্দ শুনতে পেয়ে তারা তড়িঘড়ি করে দরজা খুলে বের হয়। মনিকে উত্তেজিত হয়ে হাঁপাতে দেখে শাশুড়ি কাছে টেনে জিজ্ঞেস করে, কি হয়েছে মা তোমার? ভয় পেয়েছো নাকি? মাজিদ এহসান একই প্রশ্ন ছুড়ে মনির দিকে। তখন জায়ান উপস্থিত হয়। ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করতেই মনি আকলিমা বেগমের পেছনে গিয়ে লুকায়। আঙ্গুল তুলে বলল, আম্মু, তুমি মনিকে বলেছো আমি টিকটিকি ভয় পাই? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি হয়েছে? মনি আমাকে ভয় দেখানোর জন্য অনলাইন থেকে প্লাস্টিকের টিকটিকি কিনে বিছানায় ছেড়ে দিয়েছে। ক্রুব্ধ কণ্ঠে বলল জায়ান। তারা দুজন মনির পানে বিস্মিত চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। জায়ানের রাগ যেন আরো চওড়া হলো। আকলিমা বেগম বুঝতে পেরে মনিকে জিজ্ঞেস করলো, এমনটা কেন করেছো বৌমা? মনি ইতস্তত বোধ নিয়ে শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলল। তিনি সেটা শুনে জায়ানের দিকে তাকিয়ে বলল, মনি 1 সপ্তাহ আমার সঙ্গে ঘুমাবে। শুনুন, আপনি গিয়ে নিচের রুমে ঘুমান। জায়ানের রাগ যেন পানিতে পরিণত হলো মায়ের কথা শুনে। ভেবেছিল কি আর হচ্ছে কি। লজ্জায় জায়ান মুখ ফুটে কিছু বলতে পারছে না। কিন্তু মাজিদ এহসান উৎকণ্ঠে বলল, কিন্তু কেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন ঘুমাতে যাও, চলো মনি। কথাটা শুনে আকলিমা বেগম তার স্বামীকে দরজার কাছ থেকে ঠেলে সরিয়ে দিল। মনি জায়ানের পানে চেয়ে মুচকি হাসে। সেটা দেখে জায়ান রাগে নিঃশ্বাস ফেলে। দরজা লাগিয়ে দেন তিনি। মাজিদ এহসান ছেলের দিকে কিছুটা হতাশজনক দৃষ্টিতে তাকালো। তারপর বলল, বাপ, তুই তোর বউকে তো হারালি, সঙ্গে আমারও গেল। চল শোকসভা পালন করি। বলে জায়ানের কাঁধে হাত রেখে এগিয়ে গেল রুমের দিকে। জায়ান এতক্ষণে বুঝতে পারে মনির আসল প্ল্যান। মনির উপর প্রচুর ক্ষোভ জন্ম নেয় তার হৃদয়ে। সকালে ব্রেকফাস্ট করার পরপরই জায়ান বেরিয়ে যায়। মনির সঙ্গে কোনো প্রকার কথা বলেনি। কাল রাতের ঘটনার জন্য এখনও জায়ান রেগে আছে মনির উপর। মনি আকলিমা বেগমের সঙ্গে টুকটাক কাজ করছিল। বাকিটা কাজের লোকেরা করলেও রান্না তিনি নিজেই করেন। তখনই ড্রয়িং রুম থেকে শ্বশুর মশাইয়ের ডাক শুনে ছুটে আসে মনি। তিনি ফোন বক্ষে চেপে ধরে বললেন, তুমি নাকি তোমার আব্বু আম্মুর ফোন ধরছো না? ফোন সাইলেন্ট করা ছিল আপু। মিথ্যে, নাও ফোন, কথা বলো তাদের সঙ্গে। বলে ফোন এগিয়ে দিলেন। মনি ফোন হাতে নিয়ে একটু আড়ালে এলো। কণ্ঠস্বর কাঠিন্য বানিয়ে বলল, বলো কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? এখানে রেগে আছিস মা? কি বলবে সেটা বলো, আল্লাহ দেখাবে না মোটেও। সব বাবা মাই চায় তার সন্তানের ভালো, আমাদের কাছেও ব্যতিক্রম কিছু নাই। এসব বাদে অন্য কিছু বললে ভালো হতো। আচ্ছা, তোর মায়ের সাথে কথা বল। আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। বলে ফোন রেখে দেয় মনি। মুফাজ্জল হোসেন দুবার হ্যালো হ্যালো বলে কান থেকে ফোন সরিয়ে নিলেন। অপরদিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে জাহানুর বেগম। স্বামীর মুখ মলিন দেখে তার বুঝতে অসুবিধা হলো না। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। নিরাশাজনক আদলে চলে গেলেন তার কক্ষে। মনিকে এত দ্রুত কথা বলে ফিরে আসতে দেখে মাজিদ এহসান প্রশ্ন করলেন, নিশ্চয় তুমি বাবার সঙ্গে ঠিক মতো কথা বলনি, তাই না? মনি নিরুত্তর থেকে ফোন এগিয়ে দেয় তার দিকে। দৃষ্টি সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রয়। তিনি আবার বললেন, তোমার যখন জন্ম হয় তখন তোমার বাবার সুখের সীমা ছিল না। বুকে জড়িয়ে নিয়ে সুখের আবেশে কেঁদেছিল মোফাজ্জল। সবাইকে দেখিয়ে বলে, বেরিয়েছে ছোট মা, এসেছে তার ঘরে। ছোট থেকে তোমার সব আবদারই পূরণ করেছে। এখন তার এই ছোট্ট আবদারটুকু মেনে নিতে পারছো না। এই ছিল ওর ভালোবাসার ফল। মনির চোখে পানি চলে আসে। টলমল করা চোখ মাজিদ এহসানের চোখে এড়ায়নি। তিনি ফের বললেন, জানি তোমার বিয়েতে মত ছিল না, কিন্তু আমি নিজে বলছি, তোমাকে তোমার বাবা যোগ্য ছেলের হাতে তুলে দিয়েছে। নিজের ছেলে বলে বলছি না, আমি মোফাজ্জলের স্থানে থাকলে এটাই করতাম হয়তো। আর যাই করো, বাবা মাকে হার্ট করে কথা বলো না, আল্লাহ সন্তুষ্ট হবেন না।
বাকি কথা বলে তিনি পেপার পড়তে আরম্ভ করলেন। মনি মাথা নত রেখে নিজের কক্ষে ফিরে এলেন। বিছানায় বসে বালিশে মাথা রেখে ছোটবেলার অতীত মনে করতে লাগলেন। চোখের পানি এবার টুপটাপ করে পড়ছে। একটু আগে দুর্ব্যবহারের কথা তাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। ফোন হাতে নিয়ে বাবা মায়ের ফোনে টেক্সট করে সরি লিখে, যেটা দেখে অপর প্রান্তে থাকা পিতা মাতা ভীষণ খুশি হয়। নাজমুল, মেয়েদের দুর্বল পয়েন্ট কোথায় বলতে পারো? নিঃসন্দেহে আমি একজন অবিবাহিত পুরুষ। মেয়েদের দুর্বল পয়েন্ট কিভাবে বলবো স্যার? ধ্যাত, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি তুমি কি এসব বিষয়ে কিছু জানো? না স্যার। তাহলে কে বলতে পারবে? গুগল। আর ইউ শিওর? হ্যাঁ, সার্চ করে দেখতে পারেন। কিছুক্ষণ ভেবে তেমন কিছু টেকনিক খুঁজে পেল না দেখে কিছুটা নিরাশ হয়, তবে হাল ছাড়ে না। খুঁজে বের করবেই মেয়েদের দুর্বল পয়েন্ট। আজ শীতের রেশ অনেকটা কম, রৌদ্রের তাপমাত্রা বেশ প্রখর। ছাদে এসে ঘেমে গেছে মনি। বেশ কিছুক্ষণ দোলনায় বসে বাবা মায়ের পর বান্ধবীদের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর এখন নীল আকাশ দেখছে মনোযোগ দিয়ে। নীলমকে কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু ফোন পিক করেনি। তা দেখে কয়েকটা টেক্সট পাঠায়, তবুও রেসপন্স মিলে না। এই দুপুরে একটু টকঝাল আচার হলে মন্দ হয় না। দৌড়ে নিচে এসে শাশুড়ির নিকট উপস্থিত হয়। ফিরে আসার সময় জায়ানকে আচার আনার কথা বলতে বলে, তিনি উল্টো তাকেই বলতে বলেন। মনি ভালো করে জানে জায়ান মোটেও আনবে না, তবুও শাশুড়ির কথা অনুযায়ী জায়ানকে বলতে চায়। 2-3 বার ভেবে কল দিয়ে ফেলে। জায়ান তখন কিছু লোকদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিল, তাই ফোন রিসিভ করে নাজমুল। সুন্দর করে সালাম দেয়। মনি জবাব দিয়ে বলে, কে মুলা ভাইয়া? মুলা? হ্যাঁ মুলা। সরি, রং নাম্বার। এখানে মুলা নামের কেউ থাকে না। আরে না, থাকে তো। আপনি মুলা, আই মিন নাজমুল ভাইয়া, তাই না? ঠাস ঠাস শব্দ শুনতে পায় মনি। আসলে নাজমুল নিজের কপাল চাপড়াচ্ছে নিজের নামের অপমান শুনে। মনি মৃদু হেসে বলল, মশা মারছেন নাকি মুলা ভাইয়া? না, নিজের কপালকে মারছি। কেন? আপনার বলা নাম শুনে। আমার নাম নাজমুল, মুলা নয়। এত বড় নাম ধরে ডাকা সম্ভব নয়, তাই প্রথমের নামের আরেকটা লাস্টের যোগ করে মুলা বানালাম। সুন্দর না? খাইছে রে। আর কিছু বলবেন কি? আপনার স্যার কোথায়? স্যার মিটিং এ আছে। আচ্ছা, মিটিং শেষ হলে বলবেন যে আসার সময় আচার কিনে আনতে। আচার? হ্যাঁ, আম বা তেঁতুলের আচার। ঠিক আছে, বলবো। আর কি? আপনি কি মুলা খেতে পছন্দ করেন? আপনার স্যার তো মোটেও পছন্দ না। ভাবি, আমার নামটিকে এমন ভাবে অপমান করবেন না প্লিজ। করবো, রাখি। বলেই ঠুস করে ফোন কেটে দেয়। নাজমুল কান থেকে ফোন সরিয়ে করুণ চোখে তাকায়। তার প্রাণপ্রিয় নামটাকে অর্ধধর্ষণ করে দিয়েছে ভেবে দুঃখী সে। দুপুরের দিকে জায়ান ফিরে, সঙ্গে কিছু আচারও নিয়ে আসে, তবে সেগুলো মনিকে ডেকে না দিয়ে মায়ের হাতে তুলে দেয়। এতে মনি কিছুটা অপমান বোধ করলেও পাত্তা দেয় না। বয়াম হাতে খেতে আরম্ভ করে। জায়ান উপরে দাঁড়িয়ে এটা দেখে কিছুটা বিরক্ত হয়। দুপুরে খাওয়ার পর্ব শেষ করে মনি জায়ানের রুমের দিকে অগ্রসর হয়। আসলে মনি কলেজে যেতে চায়। এই বিষয়ে মাজিদ এহসান জায়ানের সঙ্গে কথা বলতে বলে, এই জন্য এখন জায়ানের কাছে আসা। রুমে প্রবেশ করে দেখে জায়ান ফোনে কারোর সঙ্গে কথা বলছে। জায়ানের নিকট এসে দাঁড়াতেই ফোন রেখে দেয়। সোফায় বসে টেবিলে রাখা পেপারগুলো ঘাঁটতে আরম্ভ করে। মনি আরেকটু এগিয়ে যায়, মাথা নত রেখে কিছু বলতে যাবে, তখনই জায়ান কাট কণ্ঠে বলে, কাজ করছি, নাও গেট আউট। মনি বুঝতে পারে জায়ান ওর সঙ্গে কেন এমন করছে। বিরক্তির সঙ্গে রাগ মাখা আদল নিয়ে রুম ত্যাগ করে। করিডোরে পায়চারি করতে করতে দুষ্টু বুদ্ধি ভাবতে থাকে, আর সেটা পেয়েও যায়। রান্নাঘরে ছুটে এসে ফ্রিজ খুলে অনেক রকমের শাকসবজি দেখতে পায়। সেখানে জায়ানের অপছন্দের মূলাও ছিল। একটি মূলা বের করে কিচেনের পাশে বসে ফোন ঘাঁটতে আরম্ভ করে। ইউটিউব ঘেটে বের করে কিভাবে নুডলস রান্না করে। সম্পূর্ণ দেখার পর মনি বিড়বিড় করে বলে, সবাই দেয় আলু, আমি দিব মূলা। রান্নার কাজ আরম্ভ করে দেয়। একজন কাজের লোক এসে সাহায্য করতে চাইলে মনি তাড়িয়ে দেয়। সন্ধ্যার নাস্তা আপাতত মনি নিজেই বানাবে। মাগরিবের আজান পড়েছে।
মাজিদ এহসান নামাজ পড়ে ফিরে এসেছে। জায়ান তখন নিচে এসে ড্রয়িং রুমে বসে। বাবার সঙ্গে কথোপকথনে ব্যস্ত থাকার সময় একজন সার্ভেন্ট নুডলস নিয়ে উপস্থিত হয়। এমতো অবস্থায় সেখানে আকলিমা বেগম ও মনি আগত হয়। তাদেরও দেওয়া হয় নুডলস। দুজনের কথোপকথনের মাঝে জায়ান এক চামচ নুডলস মুখে তুলে নিল, সঙ্গে সঙ্গে থু দিয়ে বাটিতেই ফেলে দেয়। ধাপ করে টেবিলের উপর বাটিটি ফেলে খেপে গিয়ে বলে, মুলা দিয়েছে নুডলসে কে? থমথম খেয়ে আহাম্মক চোখে তাকায় তারা জায়ানের দিকে। মনি কিছুটা ভয় পেয়ে যায় জায়ানের ঝাড়ি শুনে, তবে দমে না। সার্ভেন্টটি দ্রুত ছুটে আসে রান্নাঘর থেকে। জায়ান তার দিকে কুর্নিশ করে তাকিয়ে তেজি কণ্ঠে শুধালো, নুডলস রান্না করেছে কে? ছোট ম্যাম। সকলের নজরে মনি। জায়ান রাগে আরো ফেটে যায়। দাঁতে দাঁত চেপে কিছু বলার পূর্বে মাজিদ এহসান বলে, ভালোই তো হয়েছে, তুমি না খেলে খেও না, বৌমাকে কিচ্ছু বলবে না, ও আমাদের জন্যই রান্না করছে। শিওর তুমি মনিকে বলেছো আমি মুলা পছন্দ করি না আম্মু? জায়ান তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নটি ছুঁড়ে ওর আম্মুর দিকে। আকলিমা বেগম কিছুটা থমকালেন। তিনি নিজেও জানতেন না তার গুণধর বৌমা জায়ানের পছন্দ অপছন্দের ফায়দা উঠাবে। নিশ্চয় এটা কোনো কারণে মনে ইচ্ছে করে করেছে। হতে পারে জায়ানকে জব্দ করতে। ভেবে কপালে হাত রাখলেন। যেমন ছেলে ঠিক তেমনই বৌমা পেয়েছেন। কি সমস্যা তোর নীলম? কল ধরছিস না, টেক্সটের রিপ্লাই দিচ্ছিস না, হোয়াই? মনি রেগে কথাগুলো বলল নীলমের উদ্দেশ্যে। নীলম গম্ভীর চোখে মুখে তাকায় মনির পানে। পরপরই নজর সরিয়ে নেয়। তারা সকলে ক্যাম্পাসের মাঠে বসে আছে। মনিকে কলেজে আসতে দিয়েছে জায়ান। পড়াশোনা কন্টিনিউ করতে বলেছে। ক্যাম্পাসে এসেই আগে নীলমকে খুঁজতে শুরু করে। বাকি বান্ধবীরা এলেও নীলম নাকি কদিন ধরে ভার্সিটিতে আসছে না। তারাও যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু ফলস্বরূপ শূন্য। মনির কথায় পাত্তা দিচ্ছে না দেখে তারা না এবার খেপে বলল, তোর হয়েছেটা কি? এমন বিহেভিয়ার করছিস, দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়েছিস। হারিয়ে ফেলেছি তাকে। মানে তোর ব্রেকআপ হয়েছে? সত্যি? হারিয়ে ফেলেছি। কাকে? প্রেয়সীকে। আরে চিল কর দোস্ত, এমন মেয়ে তোর জীবনে আরো অনেক আসবে, ভুলে যা তাকে। মনি নীলমের কাঁধে হাত রেখে বলল। নীলম মনির হাতের দিকে তাকিয়ে কাঠিন্য কণ্ঠে বলল, আমার তাকেই চাই, বলে উঠে চলে যায়। তারা নীলমের যাওয়ার পানে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। নীলম তাদের দৃষ্টির অগোচরে যেতেই তমা বলল, হঠাৎ নীলমের ব্যবহারে এত পরিবর্তন কি করে এলো বুঝতেছি না তো। ব্রেকআপ হলে মানুষ স্যাড মুডে থাকে, কিন্তু নীলমের চেহারায় রাগ দেখা যাচ্ছে। হতে পারে গার্লফ্রেন্ডের উপর রেগে আছে। আচ্ছা বাদ দে মনি, তোর খবর বল। নতুন সংসারে কেমন ফিল হচ্ছে? একদম মুলার তরকারির মতো। মানে? কাল মনি যা করেছে তাতে জায়ান এখনো রেগে আছে বোধহয়। ওদের বিষয় তুমি চেও না তো? যাচ্ছি না। তোমার ছেলে তো আমার ওপর রেগে মেগে উঠলো, তখন বুঝিয়ে বলেছিলাম বলেই না রাগ দমিয়েছে, নয়তো খবর ছিল। শিখাওনি ছেলেকে মুলা খাওয়ানো, এখন ভোগো। এখন তো আমার দোষী দেবে। এক কাজ করো, কাল ওদের মনিদের বাড়িতে যেতে বলো। সেটা ভালো হয়, কিন্তু ইঁদুর বিড়ালের যুদ্ধ যেই পরিমাণ বেড়েছে, মনে হয় না জায়ান যেতে রাজি হবে। দেখি জায়ান কে বলে। তুমি তো চুপি থাকো, মনির সঙ্গে তোমারও দোষী। আজাইরা কথা বলবে না বলে দিলাম। বললাম না, জায়ানকে আমি বলবো। আপাতত তুমি চুপ থাকো। তিনি চুপ হয়ে রইলেন, আর কথা বললেন না। তবে জায়ান কাল যে পরিমাণ ক্ষেপেছিল, মনে হয় না মনিদের বাড়িতে যাবে ভেবে তিনি কিছুটা বিচলিত। কলেজ থেকে মনি তাড়াতাড়ি বাড়ি ফিরে। জায়ান এখনো ফিরেনি, তাই জায়ানের রুমে শাওয়ার সেরে নেয়। বের হওয়ার পর দেখে জায়ান ক্রোধান্বিত চোখে মুখে বসে আছে বিছানায়। মনি সেখানেই থেমে যায়। আগে পা বাড়ানোর সাহস হচ্ছে না। অতি কষ্টে বুকে সাহস সঞ্চয় করে মিনমিন কণ্ঠে বলল, আসলে আম্মু গিয়েছিল গোসল করতে, তাই। সিরিয়াসলি আম্মু তো কিচেনে। এক ভ্রু উঁচু করে গম্ভীর কণ্ঠে শুধালো। মনি নিরুত্তর হয়ে যায়। জায়ান উঠে দাঁড়ায়। ধীরে পায়ে এগিয়ে আসে মনির নিকট। মনি ভয়ে বিড়বিড় করে বলে, সিনেমা না হোক, সিনেমা না হোক। বিড়বিড় করে কি বলছো?
কথাটা শুনে মনি ব্রু কুঁচকে ফেলে। জায়ান উত্তরের অপেক্ষা না করে এগিয়ে আসে মনির নিকট। মনি ঘাড় অন্যদিকে ফিরিয়ে রাখে। জায়ান মনির পানে তাকিয়ে আগাগোড়া দেখে নিয়ে কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, গেট আউট। মনি কিঞ্চিত রাগ নিয়ে জায়ানের পানে তাকালো। সে ভেবেছিল জায়ান উল্টাপাল্টা কিছু করবে, হয়তো এক্সপেক্ট করেনি এটা বলবে। মনি পাশ কাটিয়ে চলে যাওয়া ধরলে জায়ান পেছন থেকে চিল্লিয়ে বলল, 1 সপ্তাহের আগে যেন এই রুমে তোমাকে না দেখি। মনি কথাটা শুনতে শুনতে বেরিয়ে যায়। শাশুড়ির রুমে এসে রাগে ফোঁস করে। দুপুরে খাবার সময়কালে মনিদের বাসায় যাওয়ার কথা জায়ানকে বলতেই অমত করে সে। তাদের দুজনার জোড়াজুড়িতে যেতে রাজি হয় জায়ান। মনি মনে মনে ঠিক করে এত ভাব দেখানোর ফল তাকে দেখাবে, কঠিনভাবে দেখাবে। শুধু একবার যাক বাড়িতে। মাহির ঢাকায় এসেছে কিছুক্ষণ আগে। তার ঢাকায় আসার বিষয়ে রজত আলী কিছু জানে না। তাকে না বলেই তিনি এসেছেন। আর তার মূল কারণ জায়ান। বাবা যে কাজ তাকে দিয়েছে সেটা সে তার আড়ালেই করে দেখাবে এবং নিজের সাহসিকতার প্রমাণ দিবে। এখানের একটি হোটেলে উঠেছেন। হোটেলটির বনানীর ঠিক কাছাকাছি অবস্থিত। ফ্রেশ হয়ে বেরিয়ে ফোন চেক করতেই বাবার মিসড কল দেখে তাকে দ্রুত কল দেয়। একবার রিং হতেই ফোন রিসিভ করেন তিনি। ক্ষেপে জিজ্ঞেস করলেন, কোথায় তুমি? বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসেছি। হ্যাঁ, শুধু তো পারো বাবার টাকা ওড়াতে, এছাড়া আর কি পারো? গাধা কোথাকার। কি বলার জন্য কল দিয়েছো? আসছো কবে? বুঝতে পারছি না। দরকার কি আসার? বিয়ে শাড়ি করে সেখানে থেকে যাও না। বলেই খট করে ফোন কেটে দিলেন তিনি। মাহিদ ফোন বিছানায় রেখে দিলেন। আপাতত তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। বিছানায় বসে তার এক বন্ধুকে কল দিলেন। বিকালের দিকে মাহিদ তার বন্ধুকে নিয়ে বেরিয়েছে। মুখে মাস্ক ছিল। এই গলি ও গলি ঘুরতে ঘুরতে জায়ানের বাড়ির সামনের দিকে গেলেন তারা। সেখানে মনিকে এক নজর দেখতেও পেল সে। মনি তখন বারান্দায় বসে গাল গল্প দিচ্ছিল বান্ধবীদের সঙ্গে। তখনই মাহিদের বন্ধু ফোনে কল আসে। তিনি একটু আড়ালে গেলে মাহিদ বারান্দার দিকে তাকিয়ে থাকে। ভালো করে বাড়িটি পর্যবেক্ষণ করছেন তিনি। গ্রিল বা পাইপ বেয়ে ওঠা সম্ভব নয়। দেয়ালের উপরের অংশে লোহা গাঁথা। দেয়াল টপকানোর কোনো ওয়ে নেই। গেটের সামনে পাহারা দেওয়ার জন্য 2জন সিকিউরিটি গার্ড রয়েছে। মূল কথা, বাড়ির ভেতরে প্রবেশ করার সব পথ বন্ধ। ভেতরে যদি যেতে হয় তবে পরিকল্পনা করে যেতে হবে। আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ফিরে আসেন হোটেলে। শোনো বৌমা, তোমরা কিন্তু পরশু চলে আসবে। আমাদের আবার রাজশাহীতে ফিরতে হবে। আম্মু, আপনারা এখানে থেকে যান আমাদের সঙ্গে। তা হয় নাকি বলো? আমরাও তো আমাদের সঙ্গে যেতে, কিন্তু এখন সমস্যা হলো তোমার পড়াশোনা নিয়ে। আপাতত এবছর এখানেই পড়ো, তার পরের বছর রাজশাহীতে ভর্তি করাবো তোমাকে। এটা কি আপনার ছেলে বলেছে? হ্যাঁ, কাল বাপ ছেলে আলাপ করে আমাকে বলল। মনির খুশি মুখ কে দেখে। সে এমনিতেও রাজশাহীতে যেতে চায়নি, ঢাকাতেই থেকে যেতে চেয়েছিল। আর এইটাই হয়েছে। তার অনাকাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হয়েছে। তার এই খুশি মুখ শাশুড়ির সামনে প্রকাশ করতে পারছে না। তবে সে মনে মনে খুশিতে আত্মহারা। কাপড় চোপড় গুছিয়ে নাও, আমি বরং এশারে নামাজ পড়ে আসি। তিনি চলে যেতেই মনি তার বান্ধবীদের টেক্সট করে খবরটি জানিয়ে দেয়। বেলকুনির গ্রিল জুড়ে দাঁড়িয়ে নীলম সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল। আগে সে তেমন সিগারেট খেত না, কিন্তু এখন তার নিত্যদিনের সঙ্গী হয়েছে বলা যায়। মনোযোগ দিয়ে গগনের দূর আকাশের চাঁদের দিকে তাকিয়েছিল। সেই সময় ফোনের মেসেজ টোন বেজে উঠায় অন্য হাত দিয়ে ফোন আনলক করে মনির মেসেজ সিন করে নেয়। তেমন কোনো প্রতিক্রিয়া নেই তার মধ্যে। ফোন সেভাবে রেখে মগ্ন সিগারেটের ধোঁয়া উড়াতে। কিছু স্মৃতি তাকে প্রচণ্ডভাবে আঘাত করছে হৃদয়। ক্ষণে ক্ষণে দমে গেলেও নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছে। বন্ধু থেকে ভালোবাসার মানুষে পরিণত হয়েছে মনি। জানা নেই তার আদৌ মনির প্রতি জমানো আসক্ততা কাটাতে পারবে কিনা। দরজায় নক করে ভেতরে প্রবেশ করে মনি। শ্বশুর মশাইকে জিজ্ঞেস করলেন, আব্বু, আপনার ছেলে কোথায়? ছাদে। আচ্ছা বলে রুম ত্যাগ করলো মনি। এগিয়ে গেল সিঁড়ির দিকে। বিড়বিড় করে বলছে, আজ আমি আবার ফেসবুক আইডি নেবই। নীলমের কাছে থেকে পাসওয়ার্ড নিয়ে আইডি লগ ইন করার পরপরই
আবার হ্যাক করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এই জ্বালা আর সহ্য করার মতো নয়, আজ কিছু করতেই হবে। কথাগুলো আওড়াতে আওড়াতে ছাদে এসে পৌঁছালো। দোলনার অপর দিক মুখ করে জায়ান দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সাদা লাইটের আলোয় জায়ানের ব্লু রঙের টি শার্টটি কিছুটা চিকচিক করছে। মনি ততক্ষণাৎ থুতনিতে হাত রেখে মৃদুস্বরে আওড়ায়, এত কি গোপন কথা বলছে? গার্লফ্রেন্ড নয় তো, হলে হোক, তাতে আমার ওড়না ছেড়ে গেল। বলেই চুপি চুপি এগিয়ে গেল। দু হাত পেছনে রেখে কান সামনের দিকে এগিয়ে দিল, যদি কিছু শুনতে পায় তো এই আশায়। কিন্তু তেমন কিছু কানে এলো না। হঠাৎ জায়ান ঘুরে তাকায়। মনি হকচকিয়ে উঠে সোজা হয়ে দাঁড়ায়। এমন ভাব ধরে যেন সে আকাশের তারা গুনতে এসেছে। জায়ানকে সে দেখেইনি। জায়ান কপাল কুঁচকে ক্ষিপ্ত কণ্ঠে বলল, হোয়াট? আমার আইডির পাসওয়ার্ড বলেন। সোজা সাপটা বলে দিল মনি। জায়ান কিছুক্ষণ মনির দিকে সন্দেহ নজর দৃষ্টিতে তাকায়, ফের বলে, এই জন্য এসেছো? হ্যাঁ। আমি কি প্রফিট পাবো? মানে কিছু নিতে হলে কিছু দিতে হয়, এই নিয়মটা তুমি জানো? আপনি চালু করেছেন নাকি? তবে বলুন কত টাকা চাই। আমাকে দেখে কি তোমার ফকির বলে মনে হচ্ছে? আপাতত তাই মনে হচ্ছে। শাট আপ! ধমক দিল জায়ান। মনি কেঁপে উঠে এক পা পিছিয়ে যায়। আমতা আমতা করে বলে, এটা না, কি চান সেটা বলেন। সত্যি কথা জানতে চাই। কি সত্যি কথা? এই দুদিন যা করেছো এবং বলেছো, নিজের ইচ্ছেতে নাকি কোইন্সিডেন্স ছিল? ইচ্ছেতে। রিয়েলি? জানমনি, পাসওয়ার্ড? মনি ততক্ষণাৎ ফোন হাতে ফেসবুকে লগ ইন করে পাসওয়ার্ড দেয়। ওপেন হয় আইডি। দেখে খুশি হয় সে। জায়ান মনে মনে সিদ্ধান্ত নেয় এর শাস্তি মনিকে দিবে, কঠিনভাবে দিবে। সূর্যের আলোয় শীতের রেশ অনেকটা কেটে গিয়েছে, তবে চারিদিকে এখনও উষ্ণতায় মাখো মাখো। কেউ কেউ ছাদে এসে রৌদ্র পোহাতে ব্যস্ত, আবার কেউ ছুটে চলেছে কর্মস্থলের গন্তব্যে। কারেন্টের তারে বিভিন্ন পাখি রোদ পোহাতে দেখা যায়। সকাল 10টার কাছাকাছি বাজতে চলল। ঘড়িতে বসে মনি তারের পাখিগুলোর দিকে তাকিয়ে রয়েছে। পাশে জায়ান ফোন ঘাঁটতে ব্যস্ত। ঘণ্টাখানিক আগেই তারা বাড়ি থেকে রওনা হয়েছে মনিদের বাড়ির উদ্দেশ্যে। রেড সিগন্যালের জন্য গাড়ি থেমে আছে। এই সুযোগে মনি রাস্তাঘাটের খোলামেলা দৃশ্য সহজে দেখতে পাচ্ছে। কিছুক্ষণ বাদে গ্রিন সিগন্যাল পড়ে। গাড়ি চলতে আরম্ভ করে গন্তব্যের পথে। শীতল বাতাস মনির বেশ ভালো লাগছে। জায়ান মনির দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে নেয়। মনিদের বাড়িতে তারা একা নয়, নাজমুলও যাবে। সেই গাড়ির ড্রাইভারের সঙ্গে বসেছে। মনির সঙ্গে দেখা হওয়ার পর কয়েকবার জায়ানের আড়ালে মুলা ভাইয়া বলে ডেকেছে। নাজমুল বেচারা নিজেকে সংযত করেছে বহু কষ্টে, নয়তো উল্টাপাল্টা মুখ থেকে বেরিয়ে যেত। এখন আবার সেখানে গেলে কি না কি হয় সেটা ভেবে তার শরীর থেকে ঘাম ছুটার উপক্রম। না জানি সবার সামনে অপমানিত হতে হয় তাকে। তার যাওয়ার ইচ্ছে ছিল না। জায়ানের কথা ফেলতে না পারায় যেতে হচ্ছে তাকেও। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে যায়। তাদের রেখে মনি একা একা ভেতরে আসে। সবার সঙ্গে কথায় মেতে উঠে। মুফাজ্জল হোসেন জামাইকে ভেতরে এসে ড্রয়িং রুমে বসায়। তাদের সঙ্গে টুকটাক কথোপকথন হয়। মিনিট বাদে কাজের বুয়া নাস্তা নিয়ে হাজির হয়। মনি হাতে আপেল নিয়ে খেতে খেতে জাহানুর বেগমের সঙ্গে উপস্থিত হয়। জায়ানের অগোচরে নাজমুলকে চোখের ইশারায় খেতে বলে। জায়ান প্রথমে কফি পান করে। মৃদুলের হাতে খাবার তুলে দেয় জায়ান। মৃদুল খেতে আরম্ভ করে। মনিকে সঙ্গে নিয়ে জাহানুর বেগম উপরে এলেন। নানাভাবে প্রশ্ন ছুটতে থাকেন তিনি। মনি উত্তর দিতে দিতে শেষ পর্যায়ে বলল, শোনো, তোমার জামাই বেশি কথা বলা পছন্দ করে না, আর তার সামনে উল্টাপাল্টা কাজ তো মোটেও করবে না, মাথায় রেখো। বলে বের হতে নিলে তিনি বললেন, এগুলো আমাকে বলছিস কেন? কারণ তুমি বকবকানি মাদার বাংলাদেশ, তাই। কি? দাঁড়া। রেগে ধরতে গেলে মনি দৌড়ে বেরিয়ে যায়। এক ছুটে নিজের রুমে চলে আসে। এসেই ধপ করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। সবে 3-4 দিন হলো জায়ানদের বাড়িতে থেকেছে, কিন্তু তার কাছে মাস মনে হচ্ছে। এক প্রকার গড়াগড়ি খেতে আরম্ভ করে। এমতো অবস্থায় জায়ান সেই রুমে প্রবেশ করে গলা খাকারি দেয়। আওয়াজ শুনে মনি তড়াক করে দাঁড়িয়ে যায়। চোয়াল কিছুটা শক্ত করে বলে, কারো রুমে প্রবেশ করতে হলে নক করতে হয়, জানেন না? ও রিয়েলি? তা নয়তো কি? এটা তোমার রুম? হ্যাঁ। তো এখন কি করতে হবে? ফিরামিয়া নক করে আসেন। শাহাদাত আঙ্গুল দিয়ে দরজার দিকে ইশারা করে বলে,
জায়ানের রাগে কপাল গুচে আসে। মনির হাতের কবজি জোরে টেনে কাছে এসে দুহাত কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে। মনি আকস্মিক ঘটনায় আহম্মক হয়ে যায়। জায়ান দাঁতের দাঁত চেপে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার হাজবেন্ড। এই রুমে তোমার যেমন অধিকার আছে তার চেয়ে দ্বিগুণ অধিকার আমার আছে। আমি ডিসিশন নিব কে কিভাবে রুমে প্রবেশ করবে। নাও গেট আউট অ্যান্ড নেক্সট টাইম আমার পারমিশন নিয়ে রুমে প্রবেশ করবে। মাইন্ড ইট। বলেই মনির হাত ধরে টেনে বাহিরে বের করে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মনির রাগে লাল মরিচের ন্যায় রূপ ধারণ করেছে। নিজের রুম থেকেই তাকে বের করে দিয়েছে, রাগ তো লাগবেই। দিকবেদিক হয়ে রেগে পায়ের স্লিপার খুলে দরজার দিকে সজোরে ছুঁড়ে মেরে জোরে সোরে নিঃশ্বাস নিতে থাকে। খট করে দরজা খুলে দেয় জায়ান। মনি সেটা দেখে স্লিপার সেখানে ফেলেই ভয়েতে ভোঁ দৌড় লাগায়। জায়ান স্লিপারের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা দরজায় ছুঁড়ে দিয়েছিল। মনি নাকমুখ রাগে ফুলিয়ে মুফাজ্জলের পাশে এসে বসেন। তিনি তখন নাজমুলের সঙ্গে কথা বলছিল। মেয়েকে লাল টমেটো দেখে কথার মাঝপথে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কি মা? তোমার বদ জামাই আমাকে আমার রুম থেকে বের করে দিয়েছে। কোনো দুষ্টুমি করছিস নাকি? না। তাহলে? হুদাই। এহেম এহেম, এক হাতে তালি বাজে না। বলছে আপনাকে। বলেনি, শুনেছি। বলবো আপনার নাম আব্বুকে? এই না না, এক হাতেই তালি বাজে, বাজালেই বাজে। এই তো লাইনে এসছে ট্রেন। মনি ঠোঁট কামড়ে বলল। উপর থেকে খেকিয়ে জায়ান বলল, কি বললে নাজমুল? আমি কিছু বলিনি স্যার, কিচ্ছু বলিনি। গুড। বলে জায়ান চলে যায়। মনি কটমট চোখে তাকায় নাজমুলের দিকে। নাজমুল বেচারা পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে। একদিকে বাঘ আরেকদিকে বাঘিনী। মাঝখানে বসে মাইনকা চিপায় ঝুলছেন তিনি। মাহিদ পরিকল্পনা করেছে কিভাবে জায়ানের নিকট পৌঁছানো যায়। তার ছক অনুযায়ী সেগুলো প্রচেষ্টা করছেন, কিন্তু বারবার বাধা বিপত্তি সামনে এসে বিক্ষিপ্তভাবে নাচছে। প্রথম টার্গেট মনিকে দিয়ে আরম্ভ করতে চেয়েছিল, কিন্তু তাতে একটা প্রতিবন্ধকতা রয়েছে। তাই মনিকে আপাতত প্ল্যানের বাহিরে রেখেছেন মাহিদ। তবে কিছুতেই জায়ানের নিকট পৌঁছাতে পারছেন না। সব রাস্তা এক প্রকার স্থগিত। হাল ছেড়ে দিবেন না তিনি। কঠিনতম প্ল্যান আঁকবেন, যে প্ল্যানে তার বন্ধুকেও সামিল করবে। দুপুরের আহারের শেষে আকলিমা বেগম মনির কাছে ফোন দেয়। আলাপ হয় বউ শাশুড়ির মধ্যে। যে জন্য কল দিয়েছি তোমাকে, কাল জায়ানের জন্মদিন, ওকে না জানিয়ে সারপ্রাইজ দিও। অবশ্যই আম্মু। এবারের জন্মদিন যেন একদম মনে রাখার মতন হয়, এমন কিছু সারপ্রাইজ দিও মনি। ঠিক আছে আম্মু, আপনি আমাকে বলেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্বাগতম। আচ্ছা রাখি, জন্মদিনের কথা ভুলে যেও না কিন্তু। না আম্মু, মনে থাকবে। আচ্ছা রাখি। জি। উভয় ফোন রেখে দিলেন। মনি থুতনির সঙ্গে ফোন ঠেকিয়ে ভাবছে জন্মদিনে জায়ানকে কি সারপ্রাইজ দেওয়া যায়। এমন কিছু গিফট করতে চায় যেটা তার আজীবন স্মরণীয় থাকবে। ভাবতে ভাবতে চট করে আইডিয়া পেয়ে যায়। বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমাকে আমার রুম থেকে বের করেছেন, আমি কিছুতেই এটা মেনে নিব না। এবার আমার খেলা দেখবেন, এমন গিফট আপনাকে দিব মনে রাখবেন চিরজীবন। ভাব নিয়ে নাকে আঙ্গুল ঘষে লাস্টের কথাটুকু শেষ করলো। রাত কেটে সকাল হলো। রাতে মনি ওর আম্মুর সঙ্গে ঘুমিয়েছিল। মৃদুলকে সঙ্গে নিয়ে জায়ান মনির রুমে ঘুমিয়েছে। নাজমুলকে আলাদা গেস্ট রুম দেওয়া হয়েছে। নাস্তা করে জায়ান ও নাজমুল বের হয়। মনি জায়ানের জন্য কেনাকাটা করতে শপিং মলে আসে। সঙ্গে ছিল 3 বান্ধবী। নীলমকে খবর দেয়নি। ওদের নিয়ে মনি জায়ানের জন্য গিফট কিনে। সব কিছু কেনার পর ক্যাফেতে বসে সুন্দর করে প্যাকেট করছিল। তারানা, তমা, মিনা মনির দিকে তাকিয়ে রয়েছে। কিভাবে কি প্যাকেট করছে সেটা দেখছে তারা। তমা এক প্রকার নিরবচ্ছিন্ন করে মনিকে বলল, শুনির দশা আছে আজ তোর কপালে মনি। শনির দশা না, বল কপালে করল্লা ভাজা আছে আজ। বেশি কথা বলিস না। কেউ কিছু বলল না। মনির কর্মকাণ্ড দেখে তারা এক প্রকার বিরক্ত। মনির প্যাকেট করা শেষ হলে নাজমুলের নাম্বারে কল দেয়। প্রথমে নাজমুল মনির নাম্বার দেখে রিসিভ করতে চায়নি, কিন্তু পরক্ষণে ভাবে যদি হিতে বিপরীত বিষয় নিয়ে 4-5 করে বসে, এই ভেবে ফোন রিসিভ করে। বলুন ভাবি। প্রথমত আমি আপনার ভাবি না, মনি বলে ডাকবেন। কেন? আজীব।
তাকে যদি স্যার বলে সম্বোধন করেন তবে আমি আপনার ভাবি হই কি করে? তাহলে ম্যাডাম বা ম্যাম চলবে? নট অ্যালাউড। কল মি মনি, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার বলো কল কেন দিছো? আপনারা কোথায়? সংসদ ভবনের পাশে বঙ্গবন্ধুর ক্লাবে আছি। আমি আসছি। কেন? কে জানে। বলতে বলতে ফোন কেটে দেয় মনি। নাজমল ফোন কান থেকে সরিয়ে কনফিউজড হয়ে তাকায়। এই মেয়ের মতিগতি বোঝার ক্ষমতা আদৌ কারো আছে কিনা জানা নেই। আপাতত মনির আসার খবরটি জায়ানকে জানাতে চায় সে। এগিয়ে যায় ক্যাবিনের ভেতরে, যেখানে জায়ান কিছু লোকদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিল। সবার আড়ালে জায়ানের কানে কানে মনি আসছে ব্যাপারটি জানায়। জায়ান কিছুটা অবাক হয়, তবে তেমন পাত্তা দেয় না। কিছুক্ষণ বাদে মনি ওর বান্ধবীদের নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু ভেতরে যায় না। দারোয়ানকে দিয়ে গিফটটি পাঠিয়ে দেয়। রিকশায় উঠে টেক্সট পাঠিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। টেক্সট এসেছে দেখে জায়ান ভ্রুক্ষেপ করে না, কিন্তু যখন দারোয়ান রুমের বাইরে এসে দাঁড়িয়ে নক করে এবং হাতে বক্স জাতীয় কিছু নজরে আসে তখন কিছুটা অবাক হয়। নাজমুল এগিয়ে গিয়ে সেটি নিয়ে আসে। জায়ানের হাতে দিতে দিতে বলল, মনি পাঠিয়েছে আপনার জন্য। জায়ান নাজমুলের দিকে কুর্নিশ করে তাকায়। নাজমুল জায়ানের চাহনি দেখে আমতা আমতা কেটে পুনরায় বলল, মনি ম্যাম পাঠিয়েছেন। জায়ান নজর সরিয়ে নিল কথাটি শুনে, পাশে রেখে কথোপকথনে ব্যস্ত হয়ে যায়। গিফট দেওয়ার মূল্য উৎস জানে জায়ান। মনে মনে মনির প্রতি জায়ান ইমপ্রেস হয়। কাল রাতের রাগ যেন নিমিষেই মিলে যায়। কথোপকথনের মধ্যে আর চোখে কয়েকবার উপহারের দিকে তাকিয়েছে জায়ান, তার হিসাব নেই। কিছুক্ষণ বাদে তারা চলে যাবার পর জায়ান আগে ফোন হাতে নেয়। সেখানে ওর বাবা মা সহ মনিরও টেক্সট ছিল। তারা দুজন ও মনি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। মনি টেক্সটে আরও লিখেছে, আপনার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে ছোট্ট উপহার, আশা করি আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, গিফটটি একা একা দেখবেন, ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। পরিশেষে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাই। মনির টেক্সট পড়ে জায়ানের ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। ফোন পাশে রেখে উপহারটি হাতে নিতে নিতে নাজমুলকে বলল, আজ আমার জন্মদিন, এজন্য মনি গিফট পাঠিয়েছে। ও, শুভ জন্মদিন স্যার। থ্যাঙ্কস জানালো জায়ান তাকে। জায়ান ছোট ছুরি দিয়ে গিফট পেপারটি খুলে ফেলে। নাজমুল উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে নিজেও দেখতে চায় মনি তাকে কি উপহার দিয়েছে। জায়ান মনে মনে আনন্দে বিমোহিত। চেহারায় সেটা প্রকাশ না করলেও ভেতরে ঠিকই সে প্রচুর খুশি। পুরো প্যাকেটটি খুলে ফেলে। লম্বা চওড়া মাঝারি বাক্স বেরিয়ে আসে। সেটা ওপেন করতেই জায়ানের আনন্দ নিমিষেই মিলে যায়। আদলে রোষাগ্নির আভা ফুটে ওঠে। চোয়াল শক্ত করে হাত মুঠোবন্দি করে নেয়। নাজমুল দ্রুত নজর সরিয়ে নেয়। মুখে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রয়। আর চোখে জায়ানের আদলের দিকে তাকাচ্ছে বারবার। আসলে সে জায়ানের রিয়েকশন দেখছে, কেননা মনি তার জন্য 3টা জাহিঙ্গা পাঠিয়েছে, তাও এত সুন্দরভাবে প্যাকেজ করে। আর কেনই বা পাঠিয়েছে জায়ান ও নাজমুলের বুঝতে অসুবিধা হয়নি, কারণ তার নামের সঙ্গে মিল ছিল তাই। তার এতটাই হাসি পাচ্ছে যে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে গেছে। তাই একটু ঝুঁকে ওয়াশরুমের বাহানায় কেনি আঙ্গুল ঝাঁকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুটা দূর গিয়ে সে হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে। আশেপাশের কিছু লোকজন তাকে এভাবে হাসতে দেখে অলরেডি পাগল উপাধি দিয়ে ফেলেছে। এতে তার ভ্রুক্ষেপ নেই, সে তো হেসেই চলেছে। এদিকে জায়ান চেয়ারে হেলান দিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। নাজমুলের সামনে ইজ্জত ভ্রষ্ট হয়েছে তার, এই ভেবে ক্রোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপাতত জায়ান নিজেকে নিয়ন্ত্রণ করে। জানে সে মনি এটা ফাজলামো করে দিয়েছে, তবুও তার আদলে ক্রোধ রূপ তীব্রভাবে দেখা যাচ্ছে। ড্রয়িং রুমে টিভি ছেড়ে আরাম করে চিপসের মজা নিতে ব্যস্ত মনি। তার মোটেও ভাবান্তর নেই যে সে কয়েক ঘন্টা আগে জায়ানকে কি গিফট দিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সব স্বাভাবিক আছে। শাশুড়ি কল দিয়ে জিজ্ঞেস করছিল জায়ানের গিফটের ব্যাপারে। মনি বলেছে এখনো দেয়নি, দেবে সময় মতো। শুনে তেমন কিছু বলেনি, ফোন রেখে দিয়েছেন। টম অ্যান্ড জেরি কার্টুন বেশ মনোযোগ দিয়ে দেখছিল। হঠাৎ তার পাশে গা ঘেঁষে কেউ বসায় মনি নড়ে চড়ে উঠল। মনি চিপস মুখে নেওয়া অবস্থায় ঘুরে তাকাতেই জায়ানকে দেখতে পায়। তার নজর ছিল সামনের দিকে, আদলে ছিল না রাগ বিরাগ।
মনি ততক্ষণাৎ কপাল কুঁচকে ফেলে। এভাবে পাশে বসার কারণ ঠাউর করছে। বাড়িতে বাবা মা ভাই রয়েছে, তারা যদি বিষয়টি দেখে মনি লজ্জায় পড়ে যাবে নিশ্চিন্ত। আচমকা জায়ান মনির পানে ঘুরে তাকায়। মুখের চিপসটুকু ঠোঁট স্পর্শ না করে অর্ধেক কামড়ে নেয়। চিবানোর ফাঁকে ফাঁকে গুরু গম্ভীর কণ্ঠে বলল, গিফট পছন্দ হয়েছে? জাস্ট ওয়েট, তোমার বার্থডেতে আমি কি উপহার দেই দেখো। বলে জায়ান উঠে উপরে চলে যায়। মনির চোখ এখনো ছানা বড়া হয়ে আছে। জায়ানের কথায় নয় কাজে। তাড়াতাড়ি মাথায় এদিক সেদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করে কেউ আছে নাকি। তখনই নজরে আসে সদর গেটের সামনে নাজমুল দাঁড়িয়ে আছে। মনির নজর পড়তে মুচকি হেসে চোখ হাত দিয়ে ঢেকে এগিয়ে এসে মনির সামনে থেমে গিয়ে বিড়বিড় করে বলল, আমি কিচ্ছু দেখিনি কিন্তু। বলেই দ্রুত জায়গা প্রস্থান করলো। মনির গাল লাল হয়ে যায় লজ্জায়। মুখের চিপসটুকু ফ্লোরে ছুঁড়ে দেয়। মনি জানে জায়ান এটা ইচ্ছে করে করেছে। কেউ দেখুক বা না দেখুক তাতে তার কিছু যায় আসে না। মূলত তার উপর জমান চাপা ক্ষোভ প্রকাশ করার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। ভাগ্যিস নাজমুল ব্যতীত আর কারো নজরে পড়েনি, নয়তো একদম কেলেঙ্কারি হয়ে যেত। দরজা লাগিয়ে কোট বিছানার উপর ছুঁড়ে দিতে জায়ান কিছুটা অবাক হয়। সেখানে গোলাপ ফুল সহ আরেকটি গিফটের বাক্স ছিল। কপাল কিঞ্চিত বাঁকিয়ে তাকায় জায়ান। হাতে নিয়ে তাজা গোলাপের দিকে মিনিট কয়েক তাকিয়ে লাল রঙের ফিতা খুলে ফেলে। সেখানে ব্লু রঙের একটি ঘড়ি ও ছোট্ট বাক্সে কালো রঙের একটি পাঞ্জাবি ছিল। সঙ্গে ছিল ছোট্ট একটি চিরকুট। সেখানে লেখা ছিল, বার্থডে উপলক্ষে আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট উপহার, মনি। লাস্টে স্পেস দিয়ে মনি নামটি লেখা ছিল, যার দরুন জায়ান বুঝতে পারে এই গিফটটিও মনি দিয়েছে। নিমিষে জায়ানের ক্ষুদ্র রাগ উবে যায়। যে রাগ এতক্ষণ বয়ে নিয়ে এসেছিল বাহির থেকে, তা এখন বিন্দু মাত্র আদলে দেখা যাচ্ছে না। স্মিত হেসে বিছানায় বসে। ভেবেছিল মনিকে নিজেও এমন কিছু সারপ্রাইজ দিবে ওর জন্মদিনে, যেটা দেখা বা না পাওয়ার জন্য মনি নিজেও প্রস্তুত থাকবে না। তবে তার মত পরিবর্তন করবে না। সত্যি সত্যি এমন উপহার মনি ডিজার্ভ করে। পরে না হয় অন্যরকম সারপ্রাইজ থাকবে, সেটা পেয়ে আগে সারপ্রাইজটির কথা ভুলে যাবে। ভাবনার ব্যাঘাত ঘটে তার ফোনের রিংটোনে। পকেট হাতিয়ে ফোন বের করে দ্রুত রিসিভ করে। অপর পাশে কাঙ্ক্ষিত ব্যক্তির কথা জায়ান স্থির হয়ে শুনছে। কিছুক্ষণ আগে যে রাগ ক্ষোভ মুছে গিয়েছিল তা পুনরায় জাগ্রত হলো আদলে, তাও বিক্ষিপ্তভাবে। বিকালের দিকে জায়ান ওর আর মনির পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে ব্লু স্কাই বার্থডে সেলিব্রেট করতে আসে। বাহিরের সাজসজ্জা দেখে অনুমান করা যায় রেস্টুরেন্টটি বেশ নামি দামি। নিয়ম বাতে নরম আলোয় স্নিগ্ধ আভা ছড়িয়ে আছে সর্বত্র। বাহিরের কোলাহলময় শহরের সাথে এই পরিবেশের সঙ্গে যেন কোনো সংযোগ নেই। বেশ বড় চেয়ার টেবিল জুড়ে খাবার বৈঠক মেতেছে পুরো পরিবার। সেখানে নাজমুলও ছিল। তাকে জায়ান কোনো অংশে বাহিরের লোক হিসেবে গণ্য করে না, পরিবারের সদস্য হিসেবেই দেখে তাকে। বেশ কিছুক্ষণ আগে খাবার সার্ভ করা হয়েছে। কথোপকথনের সঙ্গে আরাম করে খাবার খাচ্ছেন তারা। মনিও টুকটাক কথা বলছে, কিন্তু জায়ান একদম চুপ আছে। তার কথা বলতে ইচ্ছে করছে না এমনটা নয়, সে অন্য কিছু ভাবছে। তার সূক্ষ্ম নজর চারিদিক বাজ পাখির মতো খেয়াল রাখছে। অবশ্য জায়ান 2-3 জন লোক ছদ্মবেশে রেস্টুরেন্টের আগেই পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করে রেখেছে, কিন্তু তবুও সে সব দিক নজর রাখছে। জায়ান কেমন বিচলিত গুরু গম্ভীর দেখে মাহাজিদ এহসান চোখের ইশারায় কি হয়েছে জিজ্ঞেস করতে জায়ান হাতের ইশারায় সব ওকে বলে জায়ান। কিন্তু সে জানে জায়ান কিছু একটা নিয়ে চিন্তিত। বাসায় ফিরলে আলাপ করবে ভেবে ব্যাপারটি চেপে যান তিনি। জায়ান মনির দেওয়া পাঞ্জাবি ও ওয়াচ পরেছে। ব্লু রংটি জায়ানকে বেশ মানিয়েছে। সোজাভাবে তাকাতে না পারলেও আর চোখে কয়েকবার জায়ানকে দেখতে ভুলেনি সে। তবে মনি লক্ষ্য করেছে জায়ান বারবার আশেপাশে তাকে কিছু একটা দেখার চেষ্টা করছে। নজর অনুসরণ করে মনি কয়েকবার তাকিয়েছিল, কিন্তু তেমন কিছু নজরে পড়েনি। তবে জায়ান কি দেখার চেষ্টা করছে বা খুঁজছে, বিষয়টি মনির মনে প্রশ্ন হয়ে রয়ে যায়। ডিনার শেষে জায়ান ও মনি এখান থেকেই বনানীতে ফিরে। কাল মাজিদ এহসান ও আকলিমা বেগম রাজশাহীতে ফিরবেন, তাই রাতে ফিরতে চান বাড়িতে।
জায়ান মনিদের বাবা মা ও মৃদুলকে বাড়িতে পৌঁছে দিতে যায়। নাজমুল ও সেই 3 জন গার্ডকে সঙ্গে নিয়ে বনানীতে ফিরেন। তাদের বাড়িতে পৌঁছে দিয়ে বনানীতে ফিরতে 11টা বেজে যায় জায়ানের। ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতেই মনির রুমে এসে হাজির হয়। মনিকে দেখে জায়ান শুরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, এনি প্রবলেম? ঘুমাবো। কে ধরে রেখেছে? আপনি কিভাবে? বিছানার কাছে থেকে সরুন। তোমার 7 দিনের উপবাস শেষ হয়েছে? মনি মেকি রাগ নিয়ে তাকায়। জায়ান আঙ্গুল তুলে কাটকাট কণ্ঠে বলল, চোখ নিচে যাও, সোফায় গিয়ে ঘুমাও। মনি এটা শুনে সোফার দিকে তাকিয়ে তড়াক করে রুম থেকে বেরিয়ে যায়। যখন ফিরে তখন আকলিমা বেগম ও মাজিদ এহসান সঙ্গে ছিল। আকলিমা বেগম চিল্লিয়ে চিল্লিয়ে বলল, সাহস তো কম না তোর, উমাকে বলছিস বিছানায় জায়গা পাবে না, ফয় গিয়ে ঘুমাতে। আম্মু, আমি এইভাবে বলিনি কথাটা। তুই কি ভেবে বলেছিস সেটা কে ভঙ্গিটা করে বলতে হবে না। সোজা কি করে হয় ওকে সোফায় ঘুমানোর কথা বলা? আশ্চর্য, বলার জন্য সাহস লাগে নাকি? বললি কি ভেবে? তুই গিয়ে সোফায় ঘুমা, মনি তুমি বিছানায় ঘুমাও। বলতে দেরি মনির বিছানায় উঠে গা এলিয়ে দিতে সময় লাগলো না। বিছানায় ঘুমাতে পেরে সে মহা খুশি। জায়ান রাগ নিয়ে মায়ের দিকে তাকায়। আকলিমা বেগম বললেন, বাড়ির বউয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তোর বাবার কাছে থেকে শেখ কিছু। জায়ান কিছুটা অসহায় চোখে বাবার দিকে তাকায়। তিনি তাকে ইশারায় চুপ থেকে ছাদের দিকে ইশারা করেন। জায়ান বুঝতে পারে তাকে ছাদে যেতে বলেছেন তিনি। আকলিমা বেগম ছেলেকে আরো কিছুক্ষণ ভালো মন্দ বলে বেরিয়ে গেলেন। সঙ্গে মাজিদ এহসানও চলে গেলেন। জায়ান মনের দিকে তাকিয়ে দেখতে পায় তার ঠোঁটে বিজয় হাসি। জায়ান বিরক্ত নিয়ে মনে মনে বলল, ব্যাস, আর একটা দিন হাসি এমনিতেই কমে যাবে জায়ানের পাল্লায় পড়লে। বলে বেরোলো জায়ান। ছাদে এসে বাবাকে পেয়ে যায়। এবার খুলে বলো কি হয়েছে। মাহির ঢাকাতে আছে। রজত আলী পাঠিয়েছেন নিশ্চয়। সঠিক বলতে পারছি না, কারণ সে নাকি জানেন না মাহির ঢাকাতে আছে। কোথায় জানে? কক্সবাজার। এমনটা কেন? রাতুল বলল মাহির ঢাকাতে এসেছে, কিন্তু তার বাবাকে বলেছে সে বন্ধুদের সঙ্গে কক্সবাজার গেছে পিকনিকে। মিথ্যা বলার কারণ নিশ্চয় আছে। আছে, হয়তো আমাদের ক্ষতি করতে এসেছে। কিন্তু সেটা রজত আলীকে না জানানোর কারণ কি? কারণ মাহিদ সাজেক গিয়েছিল, সেখানে নাকি রজত আলী পাঠিয়েছেন আমাকে মেরে ফেলতে। কাজ সম্পূর্ণ করতে পারিনি, তাই হয়তো আড়ালে লুকিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা। রাতুলকে নজর রাখতে বলো রজত আলীর উপর, সব খবরাখবর যেন দেয় তোমাকে। ওকে, আর কদিন থেকে যাও তোমরা? ইমিডিয়েটলি যেতে হবে। সভা শুরু হবে 2 দিন পর, সেখানে উপস্থিত থাকতে হবে। তোমরা রাজশাহী, আমি এখানে যদি। ভয় পেয়ে জয় হাসিল হয় না জায়ান, তুমি জানো আমি মোটেও ভীতু নই। কিচ্ছু হবে না ইনশাল্লাহ। জায়ান প্রত্যুত্তরে নীরব থাকে। বাবার আশ্বাস পেয়েও মনটা শান্ত করতে পারছে না। বেশ কিছুক্ষণ আলোচনার পর নিচে ফিরেন তারা। মনি তখন ঘুমিয়ে গেছে। গায়ের কম্বল ঠিক মতো টেনে দিয়ে নিজেও শুয়ে পড়ে। সকাল সকাল রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় তারা। শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তাই সকালেই রওনা হয়েছেন। ফিরতে সন্ধ্যা হলেও রাত তো আর হবে না এই ভেবে যাওয়ার আগে মনিককে কোনো প্রকার রাগারাগি যেন না করে বারবার বলে গেলেন আকলিমা বেগম তার ছেলেকে। জায়ান মায়ের কথা পালন করার সম্মতি তো জানিয়েছেন, পরে কি করবে জায়ানই ভালো জানেন। সকালে তাদের বিদায় দিয়ে জায়ান নাজমুলকে নিয়ে পাশের রুমে বসে কিছু দরকারি কাগজপত্র দেখছিল। আজ আর বাহিরে যাবে না তারা। 2-3 দিন পর আরেকটি সভা হবে মিরপুরে। তারা সেই বিষয়ে আলাপ আলোচনা করছে। মনির রুমের পাশে উকিয়ে দিয়ে তাদের এক প্রকার দেখে ড্রয়িং রুমে এসে হাজির হয়। টিভি ছেড়ে ইচ্ছে করে ভলিউম বাড়িয়ে অরিজিৎ সিং এর গান শুনছে। গানের ভলিউম এতটাই বাড়িয়েছে যে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটছে। জায়ান নাজমুলকে মনির নিকট পাঠায় টিভির সাউন্ড কমানোর জন্য। তিনি এসে এই বার্তাটি বলতেই মনির কথা অমান্য করে বলল, পারবো না। নাজমুল কিছুটা বিরক্ত নিয়ে রুমে ফিরে। জায়ানকে কথাটা বলতে সে রুম থেকে বেরিয়ে সিঁড়ির উপর থেকে মনিকে ডাকতে লাগলো। জায়ানের ডাক মনি শুনলেও গানের সাউন্ডের শব্দকে অনুসরণ করে ভান ধরে বসে রয়। জায়ান কিঞ্চিত রাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসতে নিলে মনি ভলিউম কমিয়ে দেয়, অথচ মনি জায়ানের আগমন পেছনে ঘুরে দেখেনি।
জায়ান এটা দেখে ফিরে আসে রুমে। তখনই আবার নিচ থেকে উঁচু সাউন্ড শুনতে পায় গানের। জায়ান ক্রোধ নিয়ে নাজমুলের পানে চেয়ে আবার রুম ত্যাগ করে। সিঁড়ি দিয়ে নামতে নিলে মনি এবারও সাউন্ড কমিয়ে 0-তে এনে রাখে। জায়ান এটা দেখে আবারও কিছু না বলে ফিরে আসে রুমে। ফের সেই একই কাজ করে মনি। ভেতরে আসতেই রাগ চরম সীমানায় পৌঁছে যায়। তেড়ে ফুড়ে রুম ত্যাগ করতে নাজমুল হেসে ফেলে। মনি বেশ ভালোই গেম খেলছে। জায়ান এবার নিচে এসে টিভির ফ্ল্যাগ খুলে মনির দিকে ক্রোধানল দৃষ্টি ফেলে হনহনিয়ে উপরে উঠে যায়। জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে মনি হাসে। এতক্ষণ মনি জায়ানের আগমন বাম পাশে থাকা আয়নার মাধ্যমে দেখছে, যার দরুন জায়ান সিঁড়ি দিয়ে নিচে নামার আগেই মনি সাউন্ড কমিয়ে দিয়েছিল। সে নিজেই চেয়েছিল জায়ান যেন নিজে এসে টিভি বন্ধ করে। একটু গাধার মতো খাটুনি খাটালো আর কি। সোজা হয়ে দাঁড়িয়ে সেই রুমের পানে নজর ফেলে বলে, আপনার ওই রাগকে যদি নিজের কাবুতে না এনেছি তো আমি আপনার জান না। আপনি আমার অর্ধেক কথা বলা বন্ধ করেছেন। এর বিনিময়ে এর শাস্তিযোগ্য হবে এটা। বলে রান্নাঘরের দিকে এগোলো মনি। কিছুক্ষণ পর ফিরে এসে রুমে এলো। দরজার সামনে কতগুলো মার্বেল ছড়িয়ে রাখে। এগুলো কাল মনি আসার সময় মৃদুলের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল, মূলত জায়ানের পিন্ডি চটকাতে। মার্বেলগুলো বিছিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। এখন শুধু জায়ানের আসার অপেক্ষা মাত্র। 10 মিনিট অতিবাহিত হতে না হতে ধপাস করে আওয়াজ হয়। মনি বারান্দা থেকে চটজলদি রুমে এসে দেখে নাজমুল ফ্লোরে চিত হয়ে কাতরাচ্ছে। উঠে বসার চেষ্টা করতে নিচে শক্ত ও ছোট কিছু অনুভব করে। হাত দিয়ে তুলে এনে দেখে মার্বেল। ততক্ষণে নজর মনির উপরে পড়ে নাজমুলের। দরজায় হাত রেখে ঠেক দিয়ে উঠে দাঁড়ায়। কোমরে হাত বুলিয়ে খেপে জিজ্ঞেস করলো, মার্বেল এখানে কেন ফেলেছো? ফেলেছি কোথায়? আমি তো খেলছিলাম। দরজার সামনে কেউ খেলে মার্বেল? আমি খেলছি তো। তো মানে? আমি পড়ে ব্যথা পেয়েছি। তো আবার তো? আপনার চোখ বন্ধ তাই তো? না। ভেতরে আসার সময় দেখে আসতে পারেননি তো? বলতে গিয়েও নাজমুল থেমে যায়। কথায় কথা বাড়ে। মনির সঙ্গে কথা বলে সেটা বেড়ে আরো 3 গুণ হবে। তার চেয়ে ভালো ব্যথাকে কাবু করা। নাজমুল পাশের টেবিলে হলুদ রঙের একটা ফাইল দেখতে পেয়ে সেটা নিয়ে চলে যায়। ফাইল নিতেই সে রুমে এসেছিল। মনি হাত বগল ধাবা করে দাঁড়ায়। ভাবলো কি আর হলো কি, সমস্যা নেই, তার অন্য পদ্ধতি ভাবা আছে। এখন শুধু কাজ করার পালা। জান জেনে গেছে আমি ঢাকাতে আছি। জানার কথা, সে একজন এমপির ছেলে, চালাক চতুর কম নয় তিনি। কি করা যায়? আমার বাসায় চলে আয়। সমস্যা হবে না তো? না। তুই কি আমায় সাহায্য করবি না? করব, তবে আমার কথা তোকে রাখতে হবে। রাখবো। টান, ব্যাগ গুছিয়ে নে, আমি একটু পরে এসে তোকে নিয়ে যাব। ওকে। সে বেরিয়ে যায়। হামিদ 2 হাঁটুর উপর হাত ভর রেখে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। সেদিনের পর রজত আলী তাকে আর ফোন দেয়নি। হয়তো তিনি রেগে আছেন। মাহিদ নিজেও আর কল দেয় না তাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর নীলম মনির সঙ্গে অনেকক্ষণ কথা বলে। এই 2 দিন ভার্সিটিতে আসেনি কেন কারণ জানতে চাইলে মনি সব খুলে বলে। কালকে আসবে বলে জানালে মনে পড়ে কাল শুক্রবার, তাই একেবারে পরশুদিন দেখা হবে তাদের। ফোন কাটার পরপরই জায়ান রুমে প্রবেশ করে। কার সাথে কথা বলছে জিজ্ঞেস করতে মনি নীলমের কথা বলে। ব্রু কিঞ্চিত বাঁকালেও মুখে কিছু বলে না। জায়ানের রিয়েকশন দেখে মনি আগাগোড়া দেখে নিয়ে মুখ ভেঙচি কাটে। রাতে কম্বল টানাটানি করে শেষে দুজনে 2 কম্বল নিয়ে ঘুমায়, তবে এক বিছানায়। মনি আগে ঘুমিয়ে গেলেও জায়ান পরে ঘুমায়। এই পাশ ফিরে মনিকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকালে ঘুম ভাঙে হইচই শুনে। বিছানায় মনিকে দেখতে পায় না। উঠে বসে অনুমান করে ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শব্দ ভেসে আসছে। দেরি না করে নেমে পড়ে। করিডোরে এসে নিচের দিকে তাকিয়ে দেখে মনি, নাজমুল সহ আরো 2 জন কাজের মেয়ে একটি রাজহাঁসকে ধরার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কেউ তাকে ধরতে পারছে না। ধরতে পারছে না বললে ভুল হবে, ঠোকরের ভয়তে কেউ কাছে যেতে পারছে না। এদিকে হাঁস পুরো বাড়ি ময়লা করে দিয়েছে তার পালক দিয়ে। জান উপর থেকে চেঁচিয়ে সকলের উদ্দেশ্যে বলল, হাঁসকে এনেছে। সবার নজর এবার উপরের দিকে। চুপ হয়ে যায় সবাই। জান পুনরায় জিজ্ঞেস করতে মনি ও বাকিরা নাজমুলের দিকে হাতের ইশারায় দেখায়। নাজমুল এটা দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেও হাঁস কে এনেছে জানে না।
হাসির উঁচু শব্দে তার ঘুম ভাঙে। বাহিরে বের হতে সবাইকে হাঁসের পেছনে ছুটতে দেখতে পায়। মনি তখন তাকেও হাঁস ধরার কাজে নিয়োজিত করে নেয়। সেও হাঁস ধরার চেষ্টা করছিল। উত্তেজিত হয়ে চটজলদি বলে ওঠে, না না, আমি আনিনি স্যার। ম্যাম মিথ্যে কেন বলছেন? মিথ্যে কেন বলবো? কাল রাতে তো আপনিই রাজহাঁস খাওয়ার প্রসঙ্গ উঠিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি আনাইনি। মনি, এটা তোমার কাজ? ঠেকা ছাঙ্গা। শ্যাট আপ। এটাকে ধরে জবাই করে ফেলো। আগে ধরে তো দিন। ধরবো মানে? সবাইকে ঠুকরিয়ে সরিয়ে দিচ্ছে স্যার, কেউ কাছে যেতে পারছে না। একটা হাঁস ধরতে পারছো না, এটা আবার বলছো মুখে? স্যার, আমি ছোট থেকেই এই হাঁসকে প্রচুর ভয় পাই। কাল তো সেটা বললামই। তোমরা ধরো। কাজের মেয়েদের উদ্দেশ্যে বলল জায়ান। তারাও ভয়তে আগে যেতে পারছে না। একে তো হাঁসটি ছিল বেশ বড়সড়, তার উপর বিকট আওয়াজ তুলে ডাকছে। জায়ান তাদের নীরবতা দেখে বিরক্ত হয়। হাঁসের ডাক শুনে তার আরো বিরক্ত বোধ হচ্ছে। শেষে সে নিজে এগিয়ে আসে। নিচে নেমে দুহাত দুপাশে তুলে এগিয়ে যায় ধরতে। সবাই এখন জায়ান ও হাঁসের পানে চেয়ে আছে। জায়ান যত এগোচ্ছে হাঁস তত পিছিয়ে যাচ্ছে। এভাবে করতে করতে হাঁসের নিকট আসতে হাঁস ঠোকর দেওয়ার জন্য জায়ানের দিকে এগিয়ে আসতে নিলে খপ করে লম্বা গলা ধরে ঝাঁকিয়ে ফেলে। পাখনা ধরে কাজের মেয়েদের হাতে তুলে দেয়। তাদের রান্নাঘরে যেতে বলে মনির হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে জায়ান। এভাবে মনিকে নিয়ে যেতে দেখে নাজমুল কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়। কালকে পড়ে যাওয়ার ফলে কোমরে এখনো ব্যথা আছে, তার উপর সকালের হাঁসের টর্চার। আচ্ছা মতো দিবে যে জায়ান মনিকে আজ, সেটা ভেবে মৃদু হাসে। হাত ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোমার? এইভাবে টর্চার করছো কেন আমাকে? কই? চুপ আছি বলে ভেবো না আমি কিছু বলবো না। একটা থাপ্পড় দিলে পাগলামি ছেড়ে যাবে। মনি মাথা নত করে নিরুত্তর থেকে দাঁড়িয়ে রয়। রাগ ও ভয় দুটোই তাকে ঘিরে ধরেছে। জায়ান মনিকে নীরব দেখে কপালে আঙ্গুল বুলিয়ে নিজেকে শান্ত করে। মনির পিঠে হাত রেখে কাছে টেনে থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে। মনি নিচের দিকে তাকিয়ে আছে। জায়ান স্বাভাবিক কণ্ঠে বলে, লুক এট মি মনি। মনি তাকায় না। জায়ান মনিকে আরো কাছে টেনে নেয়। এবার মনি বিস্মিত চোখে তাকায়। জায়ান বাঁকা হেসে বলে, আই নো তুমি এখন তাকাবে। মনি নজর পুনরায় সরিয়ে ফেলে। টিভির সাউন্ড বাড়ানো, মার্বেল দিয়ে নাজমুলকে ফেলে দেওয়া, হাঁস দিয়ে সকালের ঘুম হারাম করা, এই সবই তোমার ইচ্ছাকৃত করা কাজ। আমাকে জ্বালাতন করার নতুন অধ্যায়। মনির চোখ মুখ ভীতিকরতায় ছেয়ে যায়। জায়ান তার উদ্দেশ্য ধরে ফেলেছে। জায়ান মনির গালে ঠোঁট স্পর্শ করে